আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, একটু ক্যামেরার পজিশনটা আমার মনে হচ্ছে একটু এই পাশটা একটু নিচে নামানো দরকার। একটু লাইনে থাকেন, আমি থাক, সমস্যা নেই, ঠিকই আছে, ওতে প্রবলেম হবে না। ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে জ্যামিতির উপর জ্যামিতি ক্লাসটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদিও বলছি এই সপ্তাহে, অর্থাৎ কালকেও একটা সময় আছে আমাদের, ঠিক আছে। তো আজকে আমি পড়াবো বৃত্তের যতটুকু বাকি আছে, বৃত্ত শেষ করে দিব এখন ক্লাসে, ঠিক আছে। আর 11টার দিকে আবার ক্লাস হবে কিন্তু। হ্যাঁ, তো 11টার দিকে আমি ঘনজ্যামিতি শুরু করব। ঘনজ্যামিতি শুরু করে আয়তাকার ঘনবস্তুর মধ্যে যে আয়তাকার ঘনবস্তু, তারপর ঘনক, হ্যাঁ, এই দুইটা শেষ করে দিয়ে থাকবে বৃত্ত, সরি কি থাকবে, গোলক, অর্ধগোলক, তারপর সিলিন্ডার, আর আপনার কোনক, এই কয়টা, ঠিক আছে। এই কয়টা আমরা পরের ক্লাসে দেখব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরু করছি। হ্যাঁ, দেখেন আমি যে অতিরিক্ত যে সমস্যাগুলো রাখছিলাম সেখানে আমি কত পর্যন্ত করাইছিলাম আপনাদের কি মনে আছে? হ্যাঁ, আপনাদের কি মনে আছে? আমার কাছে মনে হচ্ছে 23 নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করাইছিলাম। 23 নাম্বার পর্যন্ত সলভ করাইছিলাম লাস্ট ক্লাসে। আপনাদের কি মনে আছে? কাইন্ডলি একটু যদি আমাকে বলতেন 23 নাম্বার কিনা, 23 নাকি 24 নাম্বার অঙ্ক থেকে শুরু করতে হবে, একটু বলবেন কাইন্ডলি। লাস্ট ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম? 23 নাম্বার অঙ্ক সলভ করা দিয়েছিলাম, তাই না? 23 সলভ করা দিয়েছিলাম, 24 থেকে শুরু হবে। আচ্ছা, 24 থেকে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, 24 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 24 নাম্বার প্রশ্নে বলছে যে 4 সেন্টিমিটার, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত? এখন বর্গক্ষেত্রের পরিবৃত্ত আমরা কিন্তু পড়ছি ত্রিভুজের অন্তর্বৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত, তাই না? বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের পরিবৃত্ত কিন্তু পড়ি নাই। মাথায় রাখবেন, অন্তর্বৃত্ত মানে যে বৃত্তটা ভেতরে অবস্থান করতেছে, আর পরিবৃত্ত মানে যে বৃত্তটা বাইরে দিয়ে গেছে, 3 কোণা দিয়ে 4 কোণা দিয়ে গেছে। আমার কথা কি বুঝছেন? পরিধির বাইরে দিয়ে গেছে। হ্যাঁ, ওকে। আর অন্তর্বৃত্ত মানে অন্তরে আছে, ভিতরে আছে। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে যে বৃত্তটা ত্রিভুজের ভিতরে অবস্থান করতেছে, ত্রিভুজের 3 বাহুকে স্পর্শ করে। ত্রিভুজের পরিবৃত্ত মানে যে বৃত্তটা ত্রিভুজের 3 কোণা দিয়ে গেছে। হ্যাঁ, তেমনি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত মানে যে বৃত্তটা বর্গক্ষেত্রের অন্তরে আছে, ভিতরে আছে এবং 4 বাহুকে স্পর্শ করে আছে। আর বর্গক্ষেত্রেরও পরিবৃত্ত আছে। বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে যে বৃত্তটা বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে গেছে, সেটা বর্গক্ষেত্রের পরিবৃত্ত। বুঝছেন? সোজা কথা, অন্তর্বৃত্ত মানে ভিতরে অবস্থান করতেছে যে বৃত্তটা, আর পরিবৃত্ত মানে যে বৃত্তটা বাইরে দিয়ে গেছে, কোণা দিয়ে গেছে। কথা বুঝছেন? এটা মাথায় রাখবেন। তাহলে এখানে কি বলছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস। তার মানে এখানে একটা বর্গক্ষেত্রের কথা বলছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তার মানে দেখেন, এই যে এটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তার মানে a = 4। এ মানে কিন্তু বর্গক্ষেত্রের বাহু। বুঝছেন? বর্গক্ষেত্রের বাহুকে এ দ্বারা প্রকাশ করে। এখন আমাদের বের করতে বলছে এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত। তো এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে যে বৃত্তটা এই বর্গক্ষেত্রের এই 4 কোণা দিয়ে গেছে, সেই বৃত্তটাই এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত, তাই কিনা? তার মানে এই যে বৃত্তটা আমি আঁকালাম, এই বৃত্তের ব্যাস চাইছে, ব্যাস। তো ব্যাস মানে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে ব্যাসার্ধকে আমি যদি 2 দিয়ে গুণ, এই যে r কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ব্যাস বের হয়। তার মানে এই কোশ্চেন আমার 2r এর মান চাইছে। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি কি বলছিলাম, যে কোনো বৃত্ত যদি বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে যায়, সেক্ষেত্রে কি হয় জানেন? সেক্ষেত্রে এই যে দেখেন, এই যে এটা বর্গক্ষেত্রের কর্ণ। খেয়াল করে দেখেন, এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এটা কি বর্গক্ষেত্রের কর্ণ না? ইয়েস। আবার এই বর্গক্ষেত্রের কর্ণটাই কিন্তু এই বৃত্তের কিন্তু ব্যাস। এই যে এটা সেন্টার, এই যে এটা কেন্দ্র দিয়ে গেছে। তাহলে যে বৃত্ত বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে যায়, সেই বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণটা সমান হয়। হ্যাঁ, তাহলে এই বৃত্তের ব্যাস কত? তাহলে ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাস কত? 2r। এই যে ব্যাস মানে 2r না? আর এই ব্যাস কার সমান? ব্যাস কর্ণের সমান।
তার মানে আর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, বুঝছেন কিনা বলেন? এই যে এই লাইনটা বুঝতে হবে। হ্যাঁ, এই 2r মানে হচ্ছে বৃত্তের ব্যাস, আর √2a মানে হচ্ছে এই a মানে কিন্তু এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যেটা a। হ্যাঁ, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়? √2a। আমরা জানি কোন বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, মানে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রের কর্ণ পাওয়া যায়। তাহলে এইটা হলো বর্গক্ষেত্রের কর্ণ, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস। যেহেতু এই বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণটা একই জিনিস, তাই এই দুটাকে সমান লিখতেছি। এইখান থেকে ক্যালকুলেশন করে আমাদেরকে যা চাইছে সেটা বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এখন কি চাইছে? বৃত্তের ব্যাস চাইছে। বৃত্তের ব্যাস, ব্যাস মানে 2r, তাহলে 2r এর ভ্যালু বের করতে হবে। তাহলে 2r রেখে দিলাম, √2, আর এর মান কত? এর মান কিন্তু 4, এই যে দেওয়া আছে, তার মানে 4√2। দ্যাট মিনস তাহলে 2r ইজ ইকুয়াল টু 4√2। তাহলে 2r এর ভ্যালু বের হয়েছে মানে ব্যাসের মান বের হয়েছে। এখান থেকে আবার এই 2 ওই পাশে নিয়ে ভাগ করে দেন না। আমার কথা কি বুঝছেন? তাহলে 4√2 কি? বৃত্তের ব্যাস। তাহলে উত্তর হচ্ছে পরিবৃত্তের ব্যাস হচ্ছে 4√2। সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? এটা কত নাম্বার ছিল? 24 জাস্ট মিলে, হ্যাঁ, সি নাম্বার অপশন রাইট। এখন যদি এই কোশ্চেনে ব্যাসার্ধ নির্ণয় করতে বলতো, যদি বলতো যে ব্যাসার্ধ কত, তাহলে আমরা এটাই করতাম, বুঝছেন? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত, তাহলে কিন্তু আমরা এইটাই করতাম যে 2r ইজ ইকুয়াল টু √2a। তাহলে 2r ইজ ইকুয়াল টু √2, এর মান কত? এর মান হচ্ছে 4। এবার ব্যাসার্ধ চাইছে, মানে ব্যাসার্ধ মানে আর, এই ক্ষেত্রে এই দুই এই পাশে গুণ আছে, এই দুইটা ওই পাশে নিয়ে ভাগ করে দিতাম, তখন আমরা লিখতাম r ইজ ইকুয়াল টু √2 ইন্টু 4। এই দুই এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলে 2 2 4, তাহলে 2 দিয়ে 2√2, তার মানে 2√2। এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কোশ্চেনে কিন্তু ব্যাসও আসতে পারে, ব্যাসার্ধ আসতে পারে। ইভেন আপনাকে বলতে পারে যে এখানে যে পরিবৃত্ত আছে, এই পরিবৃত্তের ক্ষেত্রফল কত, বুঝছেন? বলতে পারে যে এই 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। যদি এগুলো আস্তে আস্তে আসবে, দেখেন এই যে পরবর্তী কোশ্চেনে কি বলছে। দেখেন একটি বর্গক্ষেত্রের, আচ্ছা, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, তাহলে এই বৃত্তটা কেমন? এই বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। তাহলে এবার বৃত্তটা কিন্তু ভাইয়া খেয়াল করেন প্লিজ, এবার বৃত্তটা কিন্তু বর্গক্ষেত্রের অভ্যন্তরে অবস্থিত। এই যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, এই যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার। এই ব্যাস, এটা কিসের মান? এটা ব্যাস। ব্যাস মানে 2r। তাহলে 2r ইজ ইকুয়াল টু 4 থাকুক না, এইভাবেই থাকুক, সমস্যা নেই। 2r ইজ ইকুয়াল টু 4, ওকে ফাইন। এটা ব্যাস না, এই বৃত্ত, এই যে ভিতরে যে বৃত্তটা আছে সেই বৃত্ত। এবার অন্তর্বৃত্ত বলছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, তার মানে বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তরে অবস্থিত, মানে বর্গক্ষেত্রের ভিতরে, বুঝতে পারছেন? হলে অঙ্কে বলছে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত। তার মানে আমাদেরকে এখন এই যে বর্গক্ষেত্রের কথা বলছে না, এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত, তার মানে এই পরিবৃত্ত মানে এটা 4 গুণে দিয়ে যাবে। পরিবৃত্ত মানে কি? এটা 4 গুণে দিয়ে যাবে না? ইয়েস। তার মানে আমাদেরকে দেয়া আছে হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে এই বর্গক্ষেত্রেরই পরিবৃত্তের ব্যাস। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এখন এই পরিবৃত্তের ব্যাস, এই যে পরিবৃত্তের ব্যাস, এই পরিবৃত্তের ব্যাস বের করতে গেলে কি লাগবে? আমি আগেই বলছি, একটু তাকান। এই বর্গক্ষেত্রটা আমি এখানে একটু আলাদা করে আরেকবার আঁকাচ্ছি, দেখেন বোঝানোর সুবিধার্থে। এই একই বর্গক্ষেত্রটা আমি এখানে আলাদা করে আঁকাচ্ছি। ওইখানে যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে তো এইটা, যদি একটু ছোট হয়েছে, এই বৃত্তটাই আমি এখানে দেখাইছি, বুঝছেন? তাহলে দেখেন আমি কি বলছিলাম, যে বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে যে বৃত্ত যায়, সেই বৃত্তের ব্যাস আর এই বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু সেম। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই যে তাহলে এই এর ব্যাস যে 2r, এই 2r কি? 2r হচ্ছে কর্ণের দৈর্ঘ্য √2 এর সমান, বুঝছেন কিনা বলেন প্লিজ? তার মানে আমি যে ব্যাস বের করতে চাচ্ছি, কার ব্যাস বের করতে চাচ্ছি? আমি ধরে নিলাম, দেখেন একটু তাকান। আচ্ছা, আমি এটাকে বড় হাতের আর, এর ব্যাসার্ধকে এর ব্যাসার্ধকে আমি বড় হাতের আর দ্বারা প্রকাশ করি, বড় হাতের আর। হ্যাঁ, এর ব্যাসার্ধকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে 2 ইন্টু বড় হাতের আর দিব। কেন বড় হাতের আর দিলাম জানেন? কারণ এই যে ভিতরে যে বৃত্তটা আছে, ওই বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করবো, কারণ ভিতরে একটা বৃত্ত আছে, বাইরেও একটা বৃত্ত আছে। এখন ভিতরের বৃত্তের ব্যাসার্ধতেই যেইটুক, আর বাইরের বৃত্তের ব্যাসার্ধতেই যেইটুক। তার মানে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ তো একরকম, আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ একরকম। তো দুইটাকে যদি আমি ছোট আর দ্বারা প্রকাশ করি, এখন কোনটা যে ছোট বৃত্তের, কোনটা যে বড় বৃত্তের, কনফিউশন হবে। এই জন্য আমি এই ভিতরে যে বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি, আর বাইরে যে বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধকে আমি বড় হাতের আর দ্বারা প্রকাশ করতেছি। আমার কথা কি বুঝছেন? ওকে, তাহলে এই যে বাইরে যে বৃত্তটা আছে, মানে পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাস বের করতে বলছে। এখন পরিবৃত্তের ব্যাস মানে তো 2r, আর এই পরিবৃত্তের ব্যাসটা কার সমান? এই যে বর্গক্ষেত্রটা আছে না,
এই বর্গক্ষেত্র মানেই কিন্তু যেটা এই বর্গক্ষেত্রের কর্ণের সমান, আর কর্ণ হচ্ছে √2a। তার মানে আপনার আসলে এখন কি লাগবে একটু তাকান প্লিজ। আপনি এই পরিবৃত্তের যদি ব্যাস বের করতে চান, এই যে ব্যাস মানে 2r, তাহলে 2r এর ভ্যালু হচ্ছে √2a। দ্যাট মিনস আপনি পরিবৃত্তের ব্যাসটা যদি বের করতে চান, আপনাকে এই a এর ভ্যালু লাগবে। a মানে কি? a মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোশ্চেনে সরাসরি দেওয়া নাই। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এর ভিতরে যে বৃত্তটা আছে না, এই বৃত্তের ব্যাসের মান দেওয়া আছে স্যার। এখন আমাকে বলেন, আমি আপনাদেরকে কি বলছিলাম, এই যে এই ভিতরের বৃত্তটা আমি এখানে আঁকাচ্ছি, আলাদা করে বোঝাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আসলে কি করতেছে ভাই। এই যে এই বর্গক্ষেত্রটা এখানে, আর এই যে ভিতরের বৃত্তটা এইটা। এখন একটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য a, আর এইটা হলো ব্যাস, ভিতরের বৃত্তের ব্যাস। দেখেন এই যে ভিতরে যে বৃত্তটা আছে না, এই ভিতরের বৃত্তের ব্যাস এটা। তার মানে ভিতরের বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। ইয়েস, এই জায়গাটাই বুঝতে হবে। তার মানে কোন বর্গক্ষেত্রের ভিতরে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায়, অন্তর্বৃত্ত আঁকা যায়, সেই অন্তর্বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। ইয়েস, তার মানে এই যে ভিতরে যে অন্তর্বৃত্ত আছে, এদিকে তাকান, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু কি হবে? এই বাহুর দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু হবে ব্যাস 2r এর সমান। এই যে 2 ইন্টু ছোট r। ছোট r কেন? এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, বুঝছেন? তাহলে a ইজ ইকুয়াল টু এই 2r এর ভ্যালু আবার দেওয়া আছে এই যে অন্তর্বৃত্তের ব্যাস। এই যে অন্তর্বৃত্ত মানে কিন্তু ভিতরের বৃত্ত, অন্তর্বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার। তার মানে এই 2r এর ভ্যালু আছে 4 সেন্টিমিটার। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যে বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্যটা এখন এখানে বসাই দিলে √2 ইন্টু হচ্ছে 4, তাহলে 4√2। আমার কথা কি বুঝছেন? তাহলে 4√2, তার মানে 2r এর ভ্যালু হচ্ছে 4√2। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? 2r এর ভ্যালু 4√2। 2√2 কেমনে? 2√2 কিভাবে হলো? আমি শুধু এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কোশ্চেনে বের করতে বলছে কিসের। শোনেন, এখন থেকে মাথায় রাখবেন, এখন থেকে সবসময় যদি একই সাথে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুইটার কথাই বলে, সেটা ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত হোক বা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্ত হোক, যদি দুইটা বৃত্তের কথাই বলে, আপনি মনে রাখবেন অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর দ্বারা প্রকাশ করবেন, আর পরিবৃত্তের ব্যাসার্ধকে বড় আর দ্বারা প্রকাশ করবেন। এতে আপনার কনফিউশন হবে না কিন্তু। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? কনফিউশন মানে এড়াই চলার জন্য অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর, পরিবৃত্তের ব্যাসার্ধকে বড় হাতের আর ধরে ক্যালকুলেশন করবেন। তো আমি আবার বলছি, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাস যদি আপনাকে বের করতে হয়, পরিবৃত্তের ব্যাস, হ্যাঁ, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস, এই যে এইখানে যে বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাস আর এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে বৃত্তের ব্যাস যদি 2r হয়, তাহলে 2r ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আর এই a মানে হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তার মানে আপনি যদি এই পরিবৃত্তের ব্যাস বের করতে চান, তাহলে আপনাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া নাই, দেওয়া আছে কি অন্তর্বৃত্তের ব্যাস। তো অন্তর্বৃত্তের ব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, তার মানে পুরোটা 4 সেন্টিমিটার। আর অন্তর্বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, সেখান থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, ওখানে বসাই দিছি, অঙ্ক শেষ। ক্লিয়ার? আশা করি বুঝছেন, খুবই সিম্পল। এখন এই কোশ্চেনে যদি বলতো যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে কত হইতো বলেন তো? এই প্রশ্নেই যদি বলতো, দেখেন এদিকে তাকান, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আর কিছু না, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত? যদি বলতো বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত, তাহলে কত হতো? দেখেন, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এখানে ব্যাস না বলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত? তাহলে উত্তর কত হইতো বলেন তো? আচ্ছা, আগেরটার ব্যাসার্ধের উত্তর, ও আচ্ছা বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যদি বলতো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত, তাহলে কত হতো? বলেন তো? তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এখন আমরা কি জানি? ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু কার সমান? এই যে অন্তর্বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 2r। তাহলে a ইজ ইকুয়াল টু 2r, 2 ইনটু, এবার r এর ভ্যালু দেওয়া আছে, আগে 2r এর ভ্যালু দেওয়া ছিল, এবার r এর ভ্যালু 4, তার মানে a ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তার মানে বাহুর দৈর্ঘ্য 8, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8। এখন এই বর্গক্ষেত্রের কর্ণ আর এই যে পরিবৃত্তের যে ব্যাস, তাহলে পরিবৃত্তের ব্যাস হচ্ছে 2r, হ্যাঁ, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a।
তাহলে 2r ইজ ইকুয়াল টু √2 ইন্টু এর মান হচ্ছে 8, তার মানে 8√2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8√2, তাহলে 2r ইজ ইকুয়াল টু 8√2। জি, তাহলে 2r ইজ ইকুয়াল টু 8√2। কথা বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সিম্পল টাইপের, জাস্ট মাথা ঠান্ডা রাখবেন যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসের সাথে বাহুর সম্পর্ক, হ্যাঁ, আর পরিবৃত্তের কর্ণের সাথে, পরিবৃত্তের ব্যাসের সাথে ওই বর্গক্ষেত্রের কর্ণের সম্পর্ক। নেক্সট, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? দেখেন, একই টাইপের প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট, বুঝছেন? অনেকে এগুলা আগে থেকে প্র্যাকটিস না করে গেলে এগুলো পরীক্ষার হলে করে আসা খুব টাফ। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, দেখেন এটা একটু তাকান, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এর অন্তর্বৃত্ত, এই যে এটা হলো তার অন্তর্বৃত্ত, এর ব্যাসার্ধ এই যে আর, এই আর এর ভ্যালু দেওয়া আছে কত? আর এর ভ্যালু দেওয়া আছে 5√2। বলছে এই বর্গক্ষেত্রেরই পরিবৃত্ত। আবার বুঝেন, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এত হলে বর্গক্ষেত্রের পরিবৃত্ত, মানে এখানে যে বর্গক্ষেত্রের কথা বলছে ওই বর্গক্ষেত্রেরই পরিবৃত্ত, তার মানে যে বৃত্তটা এর 4 কোণা দিয়ে গেছে তার ব্যাসার্ধ চাইছে, তার মানে ওই একই বর্গক্ষেত্র, হ্যাঁ, আর তার এই 4 কোণা দিয়ে যে বৃত্ত গেছে এই হলো পরিবৃত্ত, এটার ব্যাসার্ধ চাইছে। এখন আমার কথা শুনেন, এখন এই ক্ষেত্রে এই পরিবৃত্তের ব্যাসার্ধকে বড় আর দ্বারা প্রকাশ করবেন। এখন আমরা কি জানি, এই পরিবৃত্তের এই কর্ণ, পরিবৃত্তের এই ব্যাস আর বর্গক্ষেত্রের এই কর্ণ একই না? তাহলে পরিবৃত্তের ব্যাস হচ্ছে 2r আর এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। এই এ মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাকে যদি এই ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে বর্গবৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে হয়, তাহলে আমাকে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লাগবে। সোজা কথা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছাড়া আপনি ব্যাসার্ধ বের করতে পারবেন না। এখন আপনার টার্গেট কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। এখন অন্তর্বৃত্তের ব্যাস, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই যে এইটা আর এটা সমান, তাহলে এটা তো 2r, ব্যাস মানে 2r ইজ ইকুয়াল টু কার সমান? এর সমান। তাহলে 2 ইন্টু এই আর এর ভ্যালু দিয়ে আছে 5√2 ইজ ইকুয়াল টু a, হ্যাঁ, তার মানে 10√2, এই যে 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু a, তার মানে এর মান হচ্ছে 10√2, বুঝছেন? এর মান হচ্ছে 10√2। এই যে a মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করছেন, এই বাহুর দৈর্ঘ্যটা এখন এখানে বসাই দিলেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে 2r ইজ ইকুয়াল টু √2 ইন্টু 10√2। ওকে, তাহলে এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দিই, কারণ এবার তো ব্যাস চাইনি, এবার ব্যাসার্ধ চাইছে। ব্যাস চাইলে কিন্তু এটাই উত্তর, ব্যাসার্ধ যেহেতু চাইছে তাহলে আর এর মান বের করবো, তাহলে 2 এর পাশে ভাগ করবো, তাহলে r ইকুয়াল টু √2 ইন্টু 10 ইন্টু √2 ডিভাইডেড বাই 2। এই যে এই 2 এই পাশে ভাগ হলো, দেখেন এই √2 আর এই √2 এই দুইটা মিলে 2 হবে, তো এই দুইটার সাথে এই 2 কাটা, কারণ ওই দুইটা √2 মিলে 2 হবে, সেই 2 সাথে নিচে 2 কাটা, তাহলে থাকলো কি? শুধু 10। তাহলে r ইকুয়াল টু 10, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10। খুবই সিম্পল, খুবই সিম্পল। মানে সোজা কথা, আপনার টার্গেট যে করেই হোক এই যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে এখানে যা যা চাচ্ছে সবকিছু বের করা সম্ভব। আর বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া নাই, বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সিস্টেম করে মান দেওয়া আছে। দেখেন, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? দেখেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এবার, আর বের করতে বলছে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল। এখন কিন্তু ব্যাসার্ধ চাইনি, এবার চাইছে ক্ষেত্রফল। দেখেন, তাকান, এইটা একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, এই বর্গক্ষেত্রের এই যে অন্তর্বৃত্ত, এই যে ভিতরে যে বৃত্ত আছে না, এই বৃত্তের ক্ষেত্রফল দিয়ে আছে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর, তাহলে এর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 40। ওকে, এখান থেকে আমরা কি বের করবো? এখান থেকে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলবো, আর এর মান বের করবো। তাহলে আর যদি বের করতে চাই তাহলে আর স্কোয়ার রেখে দেন, এই পাই এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে 40 ডিভাইডেড বাই পাই, এবার স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে আর ইকুয়াল টু √40 ডিভাইডেড বাই পাই, এই পুরোটার উপর রুট, তার মানে আর এর মান বের করলাম। এইভাবেই থাক না, এইভাবেই থাক, পায়ের মান বসানোর দরকার নেই, থাক না। তাই আর এর মান যদি এইটা হয়, তাহলে এ কত হবে? এখন এ মানে কিন্তু 2r, এটা হচ্ছে এ, এই টোটালটা হচ্ছে 2r, তাহলে এ মানে কিন্তু 2r, তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু 2r। অতএব এ ইজ ইকুয়াল টু 2r। এ মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, কারণ এ না বের করতে পারলে তো হবে না, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে তো হবে, তাই না? তাহলে তো হবে না। তাহলে 2 ইন্টু এই আর এর মান আবার কত? √40 ডিভাইডেড বাই পাই, ব্যাস। তাহলে 2 ইন্টু √40 ডিভাইডেড বাই পাই, এটা কিসের মান? এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ব্যাস। এইবার ওই একই বর্গক্ষেত্রের যে পরিবৃত্ত, মানে 4 কোণা দিয়ে যে বৃত্ত গেছে, সেই বৃত্তের ক্ষেত্রফল চাইছে।
এখন বৃত্তের ক্ষেত্রফল তো ভাইয়া পাই আর স্কোয়ার, এই পরিবৃত্তের ব্যাসার্ধকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করতেছি। এইটা কত? আপনি যদি এই মানটা বের করতে চান, পাই আর স্কোয়ার এই মানটা বের করতে চান, তাহলে আর লাগবে। আর মানে কি? আর মানে হচ্ছে এই পরিবৃত্তের এই ব্যাসার্ধ, যেটা আর, এই আর যদি বের করতে হয় তাহলে তো ভাইয়া এই 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 ব্যাস, পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাস কার সমান? ব্যাস হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সমান। তার মানে ব্যাস 2r ইজ ইকুয়াল টু কর্ণ হচ্ছে √2a। তাহলে আমি যদি এই পরিবৃত্তের এই ব্যাসার্ধ, এই যে আর এর মান বের করতে চাই, তাহলে আমাকে তো ভাই এই এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছাড়া হবে না। তাই আমরা আগের কেস থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে নিচ্ছি। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এইবার আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করব। তাহলে এই 2r রেখে দিলাম, ওকে, এটা হচ্ছে √2, আর এর ভ্যালু আমি বের করে আসছি 2 ইন্টু √40 ডিভাইডেড বাই পাই। আচ্ছা থাকুক, এইভাবেই থাকুক। এখন এই 2 এই পাশ থেকে এই 2 আর এই 2 কাটা, তাহলে r ইকুয়াল টু কি হচ্ছে? √2 ইন্টু √40 ডিভাইডেড বাই পাই। এটা হচ্ছে আমরা কি বের করলাম? এটা হচ্ছে বড় হাতের আর, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেললাম। হ্যাঁ, এখন অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই বড় আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু বড় আর এর ভ্যালু হচ্ছে √2 ইন্টু √40 ডিভাইডেড বাই পাই, তার উপরে হোল স্কোয়ার, এই যে আর স্কোয়ার, এই আর এর যে ভ্যালু পুরোটার উপরে হোল স্কোয়ার দিচ্ছি। তাহলে পাই ইন্টু এই স্কোয়ারটা কিন্তু সবার উপর আছে, এই √2 সাথে স্কোয়ার কেটে 2 হবে, এই রুট উঠে যায়, এই স্কোয়ার রুট উঠে 40 বাই পাই হবে, এই পাই পাই কাটা 40 দুগুণে 80, তাহলে আমাদের উত্তর হচ্ছে 80। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই ব্যাপারটা বুঝছেন কিনা। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 40 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? মাথায় রাখবেন, যাই হোক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য না বের করলে অঙ্ক হবে না। তাহলে আপনার টার্গেট কি? টার্গেট হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে এই ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করছেন, সেই বর্গক্ষেত্রের বাহুকে ব্যবহার করে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করছেন, তারপরে ক্ষেত্রফল বের করে ফেলছেন। বুঝছেন কিনা বলেন প্লিজ। হয়েছে? নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ, আর শোনেন এখানে কিন্তু অঙ্ক উল্টায় আসতে পারে। দেখা গেল বললো যে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকলো, হ্যাঁ পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকলো, বললো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? একই, তখন পরিবৃত্তের ক্ষেত্রফল, তখন এই পাই বড় আর স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল লিখে বড় আর এর মান বের করবেন। হ্যাঁ, বড় আর মানে কি? বড় আর বেরোইছে মানে বৃত্তের ব্যাস বেরোইছে, বড় আর এর মান বের করবেন। সেই বড় আর এর মান এই যে 2r ইকুয়াল টু √2a, এই সূত্র অ্যাপ্লাই করে তখন এর মান বের করবেন। বুঝছেন? সেই এর মান মানে কি? এই অন্তর্বৃত্তের ব্যাস, তাই না? তাহলে a ইকুয়াল টু 2r, সেখান থেকে ছোট আর বের করবেন, তারপর পাই আর স্কয়ার করবেন। পারবেন না? নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তচাপের দৈর্ঘ্য কত? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শিখবেন প্লিজ। দেখেন, সেটা হচ্ছে যে কোনো একটা বৃত্ত, খেয়াল করেন প্লিজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। হ্যাঁ, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রকে আমরা ও দ্বারা প্রকাশ করতেছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বৃত্তচাপ। খেয়াল করেন প্লিজ, এটা হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি। বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি। আর এই বৃত্তচাপটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে সবাই, আমি আবার বলছি, সবাই একটু মনোযোগ দেন। এই জায়গাটা মানে খুবই কনফিউজিং এবং পরীক্ষা হলে প্রচুর ভুল করে মানুষ। হ্যাঁ, এই জায়গাটা যেন ভুল না হয় আর সূত্রগুলো যেন আলাদা আলাদা করে মুখস্থ না করতে হয়। আজকে একটা দারুণ জিনিস শিখবেন, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি। সেটা হচ্ছে আপনাকে এখান থেকে দুইটা জিনিস বের করতে বলতে পারে। সেটা হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত বের করতে বলতে পারে, হ্যাঁ, আর হচ্ছে এই যে সেক্টরটা দেখতে পাচ্ছেন, এই যে সেক্টর মানে হচ্ছে বৃত্তকলা। হ্যাঁ, এই যে হলুদ যে দাগ দিয়ে, এই যে ও এ বি, এই পুরো জায়গা, হ্যাঁ পুরো জায়গার ক্ষেত্রফল। দুইটা জিনিস, একটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য
আর একটা হচ্ছে এই যে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে থিটা কোণ উৎপন্ন করছে, এই যে থিটা, এই যে হ্যাঁ, এই থিটা কোণ উৎপন্নকারী কোণ, এই যে বৃত্তকলা, এই বৃত্তকলার দৈর্ঘ্য, দুইটা জিনিস বের করতে বলতে পারে। এখানে যে কোণ থিটা না, এই বৃত্তকলা, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল আর হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে একটা দারুণ জিনিস ঘটে, সেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে বৃত্ত কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই যে এই বৃত্তচাপটা, এই যে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণ, আর এখানে যে পুরো বৃত্তের কেন্দ্রে কোণ, এই যে এই সম্পূর্ণ কোণটা কত, এদিকে তাকাতে হবে প্লিজ, সবাই মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝলে পারে এই জিনিসটা আপনাকে আর কখনো প্যারা দিবে না। হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রে পুরো কোণের মান কত, এই পুরো কোণের মান কিন্তু 360 ডিগ্রি। এই পুরো কোণটা কি এই পুরো বৃত্তের সাথে রিলেটেড না, এই সম্পূর্ণ বৃত্তের সাথে রিলেটেড না? ইয়েস, কারণ দেখেন এই পুরো কোণটা পুরো বৃত্তের সাথে রিলেটেড, আর এই কোণটুক, এই যে এই কোণটুক হলো এই চাপের সাথে রিলেটেড। মানে আমি কি বোঝাচ্ছি জানেন, আমি বোঝাতে চাচ্ছি যে এই কোণটুক উৎপন্ন করছে কে, এই কোণটুক উৎপন্ন করছে এইটুক, এই চাপটা, আর এই পুরো কোণটা উৎপন্ন করছে এই পুরো বৃত্তটা। ইয়েস, তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই কোণটুকু, এই পুরো কোণের যত অংশ, হ্যাঁ, এই কোণ যে চাপটা সৃষ্টি করছে সেই চাপটুকু, এই পুরো চাপ, এই পরিধিটাও কিন্তু পুরো চাপ, এটা কিন্তু একটা চাপ। তাহলে এই যে চাপ, এই চাপটা এই পুরো পরিধির তত অংশ। এখন একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ, এটা কেমনে বের করতে হয়? তাদের অনুপাত দ্বারা। একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ, এটা বের করতে হয় তাদের অনুপাত দ্বারা। আমার কথা বুঝছেন? তাহলে আমি যদি, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এই কোণের সাথে এই কোণ রিলেটেড, আর এই কোণের জন্য যে চাপ, এই যে এইটা, এই চাপটা এই পুরো পরিধির সাথে রিলেটেড। তার মানে ব্যাপারটা হচ্ছে এই কোণ আর এই কোণের অনুপাত যা হবে, এই চাপ আর এই পুরো চাপ মানে পরিধির অনুপাত তাই হবে। ব্যাস, এইটুক জিনিস বুঝছেন কিনা? তার মানে ব্যাপারটা হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস, তার মানে এস ডিভাইডেড বাই, তাকান প্লিজ, তাহলে এস ডিভাইডেড বাই এই যে এই চাপের সাথে এই বৃত্তচাপ আর এই পুরো বৃত্তচাপ মানে পরিধি, তাহলে এই বৃত্তচাপ আর এই পুরো বৃত্তচাপ মানে পরিধি, মানে 2 পাই আর। হ্যাঁ, এটার অনুপাত যা হবে, এই কোণ আর এই পুরো কোণের অনুপাত তাই হবে। তাহলে এই কোণ কত? এই কোণ হচ্ছে থিটা, আর এই পুরো কোণ কত? পুরো কোণ হচ্ছে 360। আমার কথা বোঝা গেছে? তার মানে আপনি এখন থেকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই পুরো সম্পূর্ণ কোণের অনুপাত যা হবে, এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা উৎপন্ন করছে কি এই চাপ না? ইয়েস, এই চাপের দৈর্ঘ্য, এই যে এস, এই চাপের দৈর্ঘ্য, আর এই কোণটা উৎপন্ন করছে সেই পুরো বৃত্তটা, তার মানে এই কোণটা উৎপন্ন করছে এই চাপটা, আর এই পুরো কোণটা উৎপন্ন করছে এই পুরো চাপটা মানে পরিধিটা। তাহলে এই কোণের সাথে এই কোণের অনুপাত যা হবে, এই কোণ যাকে সৃষ্টি করছে তার সাথে এই পুরোটার অনুপাত তাই হবে। মানে বিষয়টা হলো এই কোণের সাথে রিলেটেড এই চাপ, আর এই পুরো কোণের সাথে রিলেটেড হচ্ছে এইটা। এখন অনুপাত করার সময় মাথায় রাখতে হবে, এদিকে তাকান, উপরে থিটা দিবেন মানে এই কোণটা দিবেন, তাহলে এই পাশে আপনি এই থিটার সাথে রিলেটেড যতটুকু, এই যে এস, এই যে এটা উপরে দিবেন, মানে এখানে উপরে যা দিবেন তার সাথে রিলেটেডটা উপরে দিবেন, আর নিচে দিবেন 360, এই যে পুরোটা, তাহলে এই পাশেও নিচে দিবেন এই 360 এর সাথে রিলেটেড মানে এই পুরো পরিধিটা। বুঝছেন? এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে এই চাপের দৈর্ঘ্য এস যদি বের করতে চান, তাকে এবার বুঝতে পারবেন ব্যাপারটা আমি কোথায় নিয়ে গেছি। এই চাপের দৈর্ঘ্য এস যদি বের করতে চান, এস, তাহলে এস রেখে দেন, আর 2 পাই আর ওই পাশে নিয়ে যান, তাহলে থিটা ডিভাইডেড বাই 360, হ্যাঁ 360, আর এই 2 পাই আর ওই পাশে যে গুণ হবে, তাহলে 2 পাই আর। এইটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র। আমি আপনাদেরকে পড়াইছিলাম, দেখেন এই 2 দিয়ে এটাকে কাটলে 180 বার যাবে, 180 বার যাবে। আমি এখন তো 2 দিয়ে কাটবো না, এইভাবেই রেখে দিব, হ্যাঁ 180 বার যাবে। আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে পাই আর। এই পায়ের ভ্যালু যদি 180 বসাই দেই, পায়ের ভ্যালু কি 180, পায়ের মান ডিগ্রিতে 180 না, সেটা যদি এখানে বসাই দেই, সেই 180 আর এটা কেটে এস ইকুয়াল টু থিটা ইন্টু আর মানে আর থিটা। আমরা এই সূত্র থেকে ভেঙে ভেঙে এখানে গেছিলাম, কিন্তু আমরা এখান থেকেও এখানে আসা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখন থেকে প্লিজ, আমি আপনাকে অনুরোধ করব, এখন থেকে আপনি মনে রাখবেন এইভাবে যে এই কোণের অনুপাতের সাথে এই কোণের সাথে পুরো কোণের অনুপাত, আর এই চাপের সাথে এই পুরো পরিধির অনুপাত সেম। এটা মনে রাখবেন, খুব কাজে দিবে। তাহলে মনে রাখবেন এস ডিভাইডেড বাই 2 পাই আর ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360। এখন আপনি যদি মনে করেন যে
এস ইকুয়াল টু লিখে রাখবেন, তাহলে ওই পাশে থিটা ডিভাইডেড বাই 360 থাকলো, এই 2 পাই আর ওই পাশে গুণ হবে। হ্যাঁ, এই যে এটা হলো চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ব্যাস। তার মানে আমার কথা কি বুঝছেন? এখন থেকে এই অনুপাত দিয়ে করবেন, অথবা আপনি এস ইকুয়াল টু থিটা বাই 360 মাথায় রাখবেন থিটা বাই 360 ফিক্সড, তার সাথে পরিধি গুণ হবে। মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে, এই থিটাটা এই 360 এর যত অংশ, এই চাপ হবে এই পুরো পরিধির তত অংশ, এইভাবে মাথায় রাখেন। তাহলে যখন চাপের দৈর্ঘ্য বের করবেন তখন আপনি এই থিটা এই 360 এর যত অংশ, থিটা 360 এর কত অংশ কেমনে বের করবো? থিটা 360 এর অনুপাত, তাই থিটা বাই 360। তাহলে এই চাপের দৈর্ঘ্য হবে পুরো পরিধির তত অংশ। তার মানে এই পুরো পরিধিকে এটা দিয়ে গুণ করলেই তো আমি এই চাপের দৈর্ঘ্য পেয়ে যাব। হ্যাঁ, এটা হলো গেল বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার জন্য। এখন আপনাকে যদি বলে এই বৃত্তকলার ক্ষেত্রফল, এদিকে তাকান, বৃত্তকলা মানে এই যে এটা কিন্তু ও কেন্দ্র, কিন্তু ও ধরছি, এটা হচ্ছে ও এ বি, তাহলে ও এ বি, এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি বের করতে বলে, মনে রাখবেন এই বৃত্তকলাটা এই যে বৃত্তকলা, এই যে ও এ বি বৃত্তকলা, এই বৃত্তকলা এটাকে সেক্টর বলে ইংরেজিতে। এই বৃত্তকলা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। মনে রাখবেন এই যে ও এ বি বৃত্তকলাটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, তাই না? আর এই পুরো বৃত্তটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? এই সম্পূর্ণ বৃত্তটা কিন্তু কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে খুবই সিম্পল, এই কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই পুরো কোণ তাদের অনুপাত, তার মানে থিটা ডিভাইডেড বাই 360, এই অনুপাতটা যা হবে, এই থিটা কোণটা সৃষ্টি করছে কি? এই থিটা কোণটা সৃষ্টি করছে হচ্ছে এই ও এ বি বৃত্তকলা, মানে এই যে এটা, তার মানে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল, ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, আর এই 360 ডিগ্রি কোণ সৃষ্টি করছে কে? এই 360 ডিগ্রি কোণ সৃষ্টি করছে এই পুরো বৃত্তটা, তার মানে 360 এর সাথে রিলেটেড হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, আর পুরো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। তার মানে এই কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই পুরো কোণের অনুপাত এই বৃত্তকলার ক্ষেত্রফল আর এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তার মানে আমি এই দুইটা জিনিস, এই জিনিসটা আর এই জিনিসটাকে যদি একবারে লিখি তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখেন, এস ডিভাইডেড বাই 2 পাই আর, এই যে চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরো পরিধি, এটার অনুপাত যা হবে কার সমান? থিটা বাই 360। হ্যাঁ, আবার এই কোণটা উৎপন্ন করছে কে? এই কোণটা উৎপন্ন করছে হচ্ছে এই যে বৃত্তকলা, তার মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, আর এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কে? পুরো বৃত্ত, মানে পাই আর স্কয়ার। তার মানে আমি যদি এক লাইনে লিখি তাহলে আমি লিখবো এস ডিভাইডেড বাই 2 পাই আর ইজ ইকুয়াল টু ও এ বি মানে বৃত্তকলা, হ্যাঁ, ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360, ব্যাস। এখন যখন আমাকে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলবে তখন আমি এই বৃত্তকলার সাথে পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নিব। যখন এই চাপের দৈর্ঘ্য বের করতে বলবে তখন চাপের সাথে পুরো বৃত্তের পরিধির অনুপাত নিব। ব্যাপারটা কি বুঝছেন? আজিজুর রহমান, ক্লাস বাদ দিয়ে ক্লাস করেন কেন? এগুলো তো অতিরিক্ত গাণিতিক সমস্যা, এটা গত ক্লাসে বলেই দিলাম যে এই সমস্যাগুলো বইয়ে নাই। হ্যাঁ, আমি মানে লাস্টে যে সমস্যাগুলো করাচ্ছি এগুলো বইয়ে নাই। আগের ক্লাসে তো বললামই যে এগুলো বইয়ে নাই, এগুলো আমি বিভিন্ন বই থেকে কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে কালেকশন করে করাচ্ছি। এই ব্যাপারটা কি বুঝছেন? আমি একটু বলে নিচ্ছি, মনোযোগ দেন। তার মানে এটা রাখি। এবার আমি আপনাদেরকে একটা জিনিস সহজে বলে দিই, সেটা হচ্ছে যখন এখান থেকে দুইটা জিনিস আসবে, এখান থেকে এইটা ও এ বি, এখান থেকে দুইটা জিনিস আসবে। একটা হলো, এদিকে তাকান প্লিজ, একটা হলো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত এস, এটা বের করতে বলবে। হ্যাঁ, আর একটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল কত, ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল কত। দুইটা জিনিস, একটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত, আর এই যে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল এটা কত। তো মনে রাখবেন, যখন আপনাকে চাপের দৈর্ঘ্য চাইবে, এদিকে তাকান, চাপের দৈর্ঘ্য চাইবে, আমি বলে দিচ্ছি, চাপের দৈর্ঘ্য চাইবে থিটা বাই 360, এটা লিখবেন। ওই যে থিটা বাই 360,
ইনটু দিবেন যখন চাপের দৈর্ঘ্য চাইবে, এই চাপের সাথে রিলেটেড কিন্তু এটা হলো চাপ, হ্যাঁ এই চাপের সাথে রিলেটেড কি পরিধি না? এদিকে তাকান, এই চাপটা কার অংশ? এদিকে তাকান প্লিজ, এই চাপটা কার অংশ? এই যে এই দৈর্ঘ্যটা কার অংশ? এটা কি এই পরিধির অংশ না? তো যখন এই চাপের দৈর্ঘ্য বের করবেন তখন এই চাপটা যেহেতু এই পুরো পরিধির অংশ, তাই পরিধি দিয়ে গুণ, মানে 2 পাই আর দিয়ে গুণ, ব্যাস। আর যখন ওএবির ক্ষেত্রফল চাইবে, মানে বৃত্ত কলার ক্ষেত্রফল চাইবে, তখন থিটা বাই 360 এটা দিবেন ইনটু, এবার আমাকে বলেন এই ওএবি, এই যে ওএবি এটা কার অংশ? এই যে এই জায়গাটা কার অংশ? এই জায়গাটা হচ্ছে এই পুরো বৃত্তের অংশ, এই পুরো বৃত্তের অংশ। কারণ কি দেখেন, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে তখন দৈর্ঘ্যকে কম্পেয়ার করতে হবে, মানে পরিধিকে কম্পেয়ার করতে হবে। আর এই ওএবি মানে এই জায়গাটা তো ভাইয়া, এই জায়গাটা তো একটা পিজ্জার মতো, মানে এই পুরো বৃত্তের অংশ। তার মানে এই জায়গার ক্ষেত্রফল বের করতে গেলে এই থিটা বাই 360 কে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার দিয়ে গুণ করতে হবে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যদি বুঝে না পড়েন তাহলে কিন্তু ভাই মুখস্থ করলে কিন্তু মনে রাখা কঠিন। যখন আপনাকে পরিধি বের করতে বলবে, এই যে ও এ বি, যখন আপনাকে এই পরিধি, এটা মনে করেন যে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে এই চাপটা, যখন আপনাকে এই পরিধির দৈর্ঘ্য বের করতে বলবে এস, হ্যাঁ তখন বুঝলেন এই পরিধিটা কার অংশ? সরি, এই চাপের দৈর্ঘ্য বের করতে বলবে, চাপ, তো এই চাপটা কি এই পরিধির অংশ না? ইয়েস। তার মানে এই চাপের দৈর্ঘ্য যখন বের করবেন থিটা বাই 360 এটা ফিক্সড, এটা ফিক্সড, কারণ এটা তো অনুপাত থেকে আসছে, তাই না? এটা ফিক্সড। এই চাপের দৈর্ঘ্য যখন বের করতে বলবে তখন থিটা বাই 360 দিবেন। এখন বলবেন এই চাপটা কার অংশ? এই বৃত্তচাপটা কি এই পরিধির একটা অংশ না? ইয়েস। তাহলে যখন চাপের দৈর্ঘ্য বের করবেন, চাপটা যার অংশ তাকে দিয়ে গুণ, এই চাপটা যেহেতু পুরো পরিধির অংশ তাই পরিধি দিয়ে গুণ, মানে 2 পাই আর দিয়ে গুণ। কিন্তু যখন ওএবির ক্ষেত্রফল চাবে, যে ওএবি এর ক্ষেত্রফল, তখন থিটা বাই 360 এটা ফিক্সড, এটা দিবেন ইনটু, এখন এই ওএবি মানে এই পুরো জায়গা চাইছে, তাহলে এই পুরো জায়গাটা তো ভাই এবার পরিধির অংশ না, এই পুরো জায়গা তো এই পুরো বৃত্তের অংশ, পুরো বৃত্তের ক্ষেত্রফল, মানে তখন ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হবে, বুঝছেন? এই জায়গার ক্ষেত্রফল চাইছে, তখন ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে, কারণ এবার তো ক্ষেত্রফল চাইছে, তাই এখানে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার দিয়ে গুণ, তা থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার, থিটা বাই 360 ইনটু 2 পাই আর, ব্যাস। ওকে, বুঝছেন? এটা এই দুইটা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইদানিং প্রচুর প্রশ্ন আসতেছে, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন যে আপনাকে দুইটা জিনিস চাইবে, একটা হচ্ছে এই বৃত্ত চাপের দৈর্ঘ্য, হ্যাঁ এই চাপটা তো একটা দৈর্ঘ্য, তখন থিটা বাই 360 কে একটা দৈর্ঘ্য দিয়ে গুণ, দৈর্ঘ্য মানে পরিধি, পুরো বৃত্ত, হ্যাঁ। আর ওএবির ক্ষেত্রফল, এই ওএবির ক্ষেত্রফল, এই ওএবি তো একটা জায়গা, তাই না? তো জায়গার ক্ষেত্রফল যখন বের করবেন থিটা বাই 360 কে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার দিয়ে গুণ। এটাও কিন্তু পুরো বৃত্তের পরিধি, আর এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। ওকে, নেক্সট। আচ্ছা, এবার দেখেন, এখন দেখেন কত সহজে এই অঙ্কগুলো করা যায়, কত সহজে, হ্যাঁ কত ইজি। এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্ত এর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার। এবার বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, মানে কোন বৃত্তচাপ, এখানে সরাসরি এভাবে বলা নাই, বুঝে নিতে হবে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে যে বৃত্তচাপটা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই যে এইটা হলো বৃত্তচাপ, হ্যাঁ এটার দৈর্ঘ্য হচ্ছে এস, আর এইটা এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য চাইছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি বলছি থিটা বাই 360, এটা ফিক্সড। আর গুণ দিবেন কি দিয়ে? যখন বৃত্তচাপের দৈর্ঘ্য চাইছে তখন এই চাপটা কার অংশ? পরিধির অংশ, তাই পরিধি দিয়ে গুণ। ঠিক আছে, এবার ক্যালকুলেশন, থিটা বাই 360, থিটা কত ডিগ্রি? থিটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে 45, থিটা মানে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে 45 বাই 360 ইন্টু 2 ইন্টু পাই, পাইয়ের ভ্যালু বসাবো কত? পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 28। এখন অনেকে বলেন ভাই 22/7 কেন? কারণ আমি দেখতে পাচ্ছি অপশনে কোনো মান নাই, অপশনে কোনো ফ্রাকশন নাই, তার মানে বুঝতেছি পাইয়ের মান এমন কিছু বসাতে হবে যেন কাটাকাটি হয়ে সব ফ্রাকশন না থাকে। হ্যাঁ, এই 7 দিয়ে এইটা যাবে হচ্ছে 4 বার। দেখেন, এই 4 দিয়ে 36 কে কাটা যায়, 4 দিয়ে 36 যাবে 9 বার, এই যে 4 দিয়ে 36 9 বার, একটা শূন্য, এই 2 দিয়ে এটা যাবে 45 বার, এই 45 কাটা থাকলো শুধু 22। তাইলে যেহেতু এটা বৃত্তচাপ আর চাপের দৈর্ঘ্য, এটা তো দৈর্ঘ্য, তার মানে সেন্টিমিটার। খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল, এবং খুবই সিম্পল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সূত্রটা জানা থাকলে অঙ্কটা খুব দ্রুত হবে, এইভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, কোনো কিছু করা লাগবে না, খালি মান বসাবেন।
এবার কি বলছে, তাহলে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট। একটি বৃত্তের ব্যাসার্ধ 35 সেন্টিমিটার 72 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? একটি বৃত্তের ব্যাসার্ধ 35 সেন্টিমিটার 72 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, মানে যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার চাপের দৈর্ঘ্য চাইছে। তাহলে এটা হচ্ছে, দেখেন, আচ্ছা এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি, আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য চাইছে এস। তাহলে আমি কি বলছি, এস ইজ ইকুয়াল টু থিটা বাই 360, এটা ফিক্সড, ইনটু, যেহেতু এটা বৃত্ত চাপ চাইছে, চাপের দৈর্ঘ্য চাইছে, যখন এই চাপের দৈর্ঘ্য চাইবে তখন এই চাপ তো এই পরিধির অংশ, তাই না? তাহলে চাপের দৈর্ঘ্য চাইলে তখন পরিধি দিয়ে গুণ, আর যখন এই ক্ষেত্রফল চাইবে তখন পুরো ক্ষেত্রফল দিয়ে গুণ। বুঝছেন এবার ব্যাপারটা? থিটা বাই 360 কে 2 পাই আর, তাহলে থিটা কত 72 ডিগ্রি, নিচে কত 360 ইনটু 2 পাই মানে কত 22/7 ইনটু আর কত, আর হচ্ছে 35 ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তাকান, এইটা দিয়ে এইটা যাবে হচ্ছে 5 সাথে 35, 5 সাথে 35, ওকে ফাইন, 5 সাথে 35। আচ্ছা, এই 2 দিয়ে এটা কাটা যায়, দেখেন 2 দিয়ে 36 যাবে হচ্ছে 18 বার, আর একটা শূন্য, 180, 180। এটা দিয়ে মানে এইটাকে 2 দিয়ে কাটা যায়, এটা 11 দুগুণী 22, আর এটা তো 90 দুগুণী 180, 90 দুগুণী 180। দেখেন এই 90 আর 72কে 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে, এখানে তো 5 যাবে, এখানে 7, 5 সাথে 35। আচ্ছা, ক্যালকুলেশনটা, এটা হচ্ছে 72 ডিগ্রি, এটা হচ্ছে 360 ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7, এটা হচ্ছে 35। এই 7 দিয়ে 35 যাবে 5 বার, হ্যাঁ 5 বার। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 180 বার, 8 দুগুণী 36, হ্যাঁ। এই 5 দিয়ে নিশ্চয়ই কাটা যায়, কারণ লাস্টে 0 আছে। 5 দিয়ে 3 5 15, দেখেন 3 5 15 থাকলো হচ্ছে 3, 3 পর 0, 5 6 30। এই 36 দিয়ে 72, 36 দুগুণী 72, এই 2 আর 22 গুণ করলে 22 দুগুণী 44, তাহলে আমাদের উত্তর হচ্ছে 44। খুবই সিম্পল। নেক্সট, 2 আর ব্যাস বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে নিচের কোণটি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্দেশ করে। এই সূত্র এইভাবেও পরীক্ষায় আসছে, বুঝছেন? সুতরাং কোনো কিছুকে ইগনোর করার সুযোগ নেই। দেখেন 2 আর ব্যাস বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে নিচের কোণটি বৃত্তচাপের দৈর্ঘ্য। আসলে ব্যাপারটা এরকম বলতে হবে যে 2 আর ব্যাস বিশিষ্ট কোন একটা বৃত্তের কেন্দ্রে একটি বৃত্তচাপ থিটা কোণ উৎপন্ন করলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, বুঝছেন? তাহলে এইটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ কত, 2r/2 মানে r। তাহলে ব্যাস 2r বলছে, তার মানে ব্যাসার্ধ r, তাই না? ব্যাসার্ধ না বলে ব্যাস বলছে, সমস্যা নেই। এই কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য চাইছে s কত। এখন আমি কি বলছি, বৃত্তচাপের দৈর্ঘ্য s = থিটা বাই 360, এটা ফিক্সড, ইনটু 2 পাই r দিয়ে গুণ, তাই কি না? তাহলে এখন দেখেন উপরে 2 পাই আর থিটা ডিভাইডেড বাই 360 এইভাবে রেখে দিছে, এই যে 2 পাই আর থিটা ডিভাইডেড বাই 360। হ্যাঁ, এখন যদি আপনি 2 দিয়ে 360 কে কাটেন 180 বার যাবে, তাহলে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 এভাবে থাকতে পারে, এভাবে নাই, এভাবে আছে, সমস্যা তো নেই, তাই না? নেক্সট, একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে বৃত্তচাপের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখেন কি চাইছে, এবার বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে, তাকান, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যকে s দ্বারা প্রকাশ করে, এটা দেওয়া আছে 1, বৃত্তচাপের দৈর্ঘ্য। এই যে বৃত্তে উৎপন্ন কোণ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে চাপের দৈর্ঘ্য চাইছে, বৃত্তটির ব্যাসার্ধ চাইছে, মানে r এর মান চাইছে। যাই চাপ, যেহেতু বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে, তার মানে বৃত্তচাপের সূত্র থেকে আমাদের অঙ্কটা যাত্রা শুরু করতে হবে। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য s = সূত্র কি, থিটা বাই 360 ইনটু 2 পাই আর, রাইট? এই r এর মান বের করতে হবে, ওকে ফাইন। এবার মান বসাই দিই, এই বৃত্তচাপের দৈর্ঘ্য s = 1, এখানে থিটা ডিভাইড এটা দিয়ে কেটে দিই, এই 2 দিয়ে এটা যাবে 180 বার, তাহলে থিটা বাই 180 ইনটু হচ্ছে পাই আর। হ্যাঁ, এখন তাহলে 1 = থিটা পাই আর ডিভাইডেড বাই 180। এখন বৃত্তচাপের ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে ব্যাসার্ধ বের করতে হলে ব্যাসার্ধ রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই
এই 180 এই পাশে নিচে ছিল, অনের সাথে এসে গুণ হবে, এই থেটা পাই এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। তার মানে 180 ডিভাইড বাই থেটা পাই, এইভাবে অপশন আছে দেখেন, 180 ডিভাইডেড বাই থেটা পাই। তার মানে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট। যেহেতু বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে, তাই আমরা এই সূত্র দিয়ে যাত্রা শুরু করছি। অনেকে বলবো যে ভাই এই সূত্র দিয়ে যে যাত্রা শুরু করতে হবে এটা কেমনে বুঝবো? ভাই বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে মানে এই সূত্র দিয়ে যাত্রা শুরু করতে হবে, তাই না? যেহেতু বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে, আমরা এই সূত্র দিয়ে যাত্রা শুরু করব। আচ্ছা, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 15 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল। দেখেন 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 15 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল। এর মানে কি? এর মানে হলো এই একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এই আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 15 সেন্টিমিটার বৃত্তচাপ, এই যে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এই এস এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলা, মানে এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে? আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তাকান। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তকলার, এদিকে তাকাতে হবে, এবার বুঝবেন, একটা নতুন দারুণ একটা জিনিস শিখবেন এখন। এটা ওএবি বৃত্তকলা নাম দিলাম, এটা হচ্ছে আর এটা হচ্ছে এস। এখন অঙ্কে কিন্তু এই বৃত্তকলার ক্ষেত্রফল চাইছে, যে ওএবি বৃত্তকলা, তাহলে ও এবি বৃত্তকলার ক্ষেত্রফল এটা কি? এটা আমরা সূত্র জানি কি? বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কয়ার। বুঝছেন কিনা বলেন প্লিজ? এখানে এসে অনেকে একটা ঝামেলায় পড়ে যাবে, বলে যে ভাই থেটা কই? এই থেটা যদি দেওয়া না থাকে, তাহলে আমি অঙ্কটা কেমনে করবো, তাই না? কোনো সমস্যা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে থেটা বের করা, কিন্তু থেটা বের না করেও অঙ্কটা করা যাবে, আমরা সেটাই শিখবো এখন, সেটাই শিখবো। দেখেন একটু তাকান, আমি এই জিনিসটাকে একটু মডিফাই করবো, এদিকে তাকাতে হবে প্লিজ, এই জিনিসটাকে একটু মডিফাই করবো। কিভাবে মডিফাই করবো দেখেন, থেটা বাই 360 ইন্টু 2 পাই আর লিখবো, 2 পাই আর লিখলাম, 2 পাই আর লিখলাম, ইন্টু 1/2 ইন্টু আর। দেখেন তো এটা লেখা যায় কিনা? এই 2 আর এই 2 কেটে যাবে, এই পাই এবং আর এর সাথে এই আর গুণ হয়ে পাই আর স্কয়ার হবে। মানে এখানে যা লিখছে এই লাইনে তাই লিখছে কিনা? এখানে যা লিখছে এখানে তাই লিখছে কিনা? হ্যাঁ, তাই লিখছি। কারণ কি, এই 2 দিয়ে এই 2 কেটে যাবে, আর এই আর 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 মিলে আর স্কয়ার হবে, তাই কিনা? রাইট। আচ্ছা, এখন আমি এটা কেন লিখলাম? কারণ এই যে অংশটা, এই যে এইটুক থেটা বাই 360 ইন্টু 2 পাই আর, এইটুক মানে কিন্তু চাপের দৈর্ঘ্য। একটু আগে দেখেন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য যখন পড়তেছিলাম, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য থেটা বাই 360 ইন্টু 2 পাই আর, খেয়াল করছেন? বৃত্তচাপের দৈর্ঘ্য থেটা বাই 360 ইন্টু 2 পাই আর। হ্যাঁ, তার মানে থেটা বাই 360 ইন্টু 2 পাই আর এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করে। তার মানে এইটুক মানে এস ইন্টু আর সাথে আছে হাফ ইন্টু হচ্ছে আর, এই হাফটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে হাফ ইন্টু এস আর। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র, হাফ ইন্টু এস আর। এই হাফ ইন্টু এস, এস মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর মানে বৃত্তের ব্যাসার্ধ। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ। হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ। ত্রিভুজের ক্ষেত্রফল যেমন বের করেন না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তেমনি হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ। ইয়েস, তার মানে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এইভাবেও বের করতে পারি, হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ, মানে কিছুই না, মানে এখান থেকে আসছে। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য ইন্টু হচ্ছে ব্যাসার্ধ, এইটার সাহায্যে ওই বৃত্তকলার ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে হাফ ইন্টু চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্য হচ্ছে 15, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 6, এটা দিয়ে এটা যাবে 3, 3 15 45। ক্লিয়ার? দেখেন কত ভাবে বের করা যায়, কত ভাবে বের করা যায়। আপনারা কি বুঝছেন? এটা কি বুঝলেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই ব্যাপারটা বুঝছেন কিনা, যে কোন একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আবার বলছি। একটা হচ্ছে এই যে থেটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, আর এইটাকে মডিফাই করে কিন্তু আমার, এখন অনেকে বলবে ভাই আপনি কি করে বুঝলেন যে এখানে এইভাবে আসবে? ভাই আমি জানি, আমি ব্যাপারটা জানি যে
এই চাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের সাহায্যেও ক্ষেত্রফল বের করা যায়। তাহলে চাপের দৈর্ঘ্যটা কেমনে আসবে? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর করলে আসবে, তাই না? তো এখানে তো পাই আর স্কোয়ার আছে, তাই এখানে তো 2 লাগবে, আর একটা আর এখানে রেখে দিলাম, তাহলে 2 পাই আর রেখে দিলাম, আর বাকিটা ওই পাশে পার করে দিলাম, যাতে এইটুককে আমরা এস লিখতে পারি, আর বাকিটা যেভাবে থাকলো সেভাবে থাকলো। বুঝছেন? এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝছেন? বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এটাও ব্যবহার করা যাবে, হাফ ইন্টু বৃত্তচাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ এটাও বের করা যাবে, এটাও ইউজ করা যাবে। না বুঝলে কোশ্চেন করতে হবে, কোথাও প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে, আমি ট্রাই করব। কোথাও প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করতে হবে। একটু পানির বিরতি নিচ্ছি। আচ্ছা, নেক্সট দেখেন, তাহলে এটার উত্তর কত হবে বলেন তো? এটার উত্তর কত হবে? 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 27 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল। তার মানে হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই যে এটা আর ইকুয়াল টু 8 সেন্টিমিটার, একটি বৃত্তের 27 সেন্টিমিটার চাপ, এই যে এইটুকু হচ্ছে 27 সেন্টিমিটার চাপ, হ্যাঁ, এই 27 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই চাপটা উৎপন্ন করছে কোন বৃত্তকলা? এটা না, এটা ক্ষেত্রফল চাইছে। তো এই ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু বৃত্তচাপের দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ। খুবই সিম্পল, এটা জানা থাকলে তাড়াতাড়ি হইল অঙ্কটা। আমি দেখাই দিলাম যে কিভাবে আসছে। তাহলে হাফ ইন্টু বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 27 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 8, এটা দিয়ে এটা হচ্ছে 4 বার যাবে, 4 27 কত হয়? 4 7 28 8, 108 হবে, হ্যাঁ, 4 2 8 আর 2 10, তাহলে আমাদের উত্তর হচ্ছে 108। এই সূত্রটা জানা থাকলে অঙ্কটা কিন্তু সহজ, না হলে কিন্তু খুব ভোগান্তির শিকার হবেন কিন্তু। নেক্সট, এবং সূত্র কিভাবে আসলো আমি কিন্তু সেটাও দেখা দিচ্ছি। দেখেন, এই যে মজার একটা অঙ্ক আসছে, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র একই। এর মানে কি? হ্যাঁ, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্তের কেন্দ্র সেম, একই কেন্দ্র। এর মানে কি? এটা দ্বারা কি বোঝায়? বলুন যে ভাই কেমনে সম্ভব যে 8 সেন্টিমিটার একটা বৃত্তের ব্যাসার্ধ, 6 সেন্টিমিটার একটা বৃত্তের ব্যাসার্ধ, তাদের আবার কেন্দ্র একই, কিভাবে সম্ভব? খুবই সিম্পল, মানে বড় বৃত্তের ভেতরে ছোট বৃত্তটা অবস্থিত, যাদের দুইজনের কেন্দ্র সেম, তাইলেই তো হলো, তাই না? তার মানে এইটার ব্যাসার্ধ হচ্ছে, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এদের কেন্দ্র সেম হওয়া সম্ভব না? সম্ভব। একটি বৃত্তকলা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বৃত্তকলা এই কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই বৃত্তকলাটা কেমনে আঁকাবেন? এই যে এটা 45 ডিগ্রি। একটা বৃত্তকলা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এটা বৃত্তকলা না? এটা বৃত্তকলা না? ইয়েস, আমার কথা বুঝছেন? ওই বৃত্তকলার যে অংশ, এই যে এই পুরোটা হলো বৃত্তকলা, এই যে পুরোটা, ওই বৃত্তকলার যে অংশ ছোট বৃত্তের বাহিরে অবস্থিত, এই যে বৃত্তকলা না, এই বৃত্তকলার যে অংশ ছোট বৃত্তের বাহিরে অবস্থিত, ছোট বৃত্ত মানে কি? ছোট বৃত্ত মানে এটা ছোট বৃত্তের বাহিরে অবস্থিত, তাহলে এই বৃত্তকলার কোন অংশ ছোট বৃত্তের বাহিরে অবস্থিত? এই যে এইটুক, আমার কথা কি বোঝা যাচ্ছে? ছোট বৃত্তের বাহিরে অবস্থিত, তার ক্ষেত্রফল চাইছে, তার মানে আমাদের এইটার ক্ষেত্রফল চাইছে। ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না? আমার কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে ভাই এটার ক্ষেত্রফল আমি কেমনে বের করবো? আরে ভাইয়া একটু তাকান, আগে বোঝেন যে এই জায়গাটা আসলে কোথায় অবস্থিত। এই যে দুইটা বৃত্ত যাদের কেন্দ্র সেম, একটা বৃত্তকলা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমার এই জায়গার ক্ষেত্রফল চাইছে। এখন প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রফল কোথায় অবস্থিত? এইটা কিন্তু এই বড় বৃত্তকলার মধ্যে অবস্থান করতেছে। দেখেন এই পুরো বৃত্ত, এটা কি একটা বৃত্তকলা না? এই যে এটা কি বৃত্তকলা না? ইয়েস। আবার এই যে এইটুক, এটাও কিন্তু বৃত্তকলা, এই যে এটাও কিন্তু বৃত্তকলা। তার মানে এই বড় বৃত্তকলা থেকে এই ছোট বৃত্তকলাটা বাদ দিলে পারে এই জায়গার ক্ষেত্রফল আসবে। বোঝা গেছে বিষয়টা? ইয়েস। তার মানে আমাকে এই অঙ্কটা করার জন্য এই বড় বৃত্তকলা থেকে এই ছোট বৃত্তকলাটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার দিকে তাকান, এই যে এই বড় ব্যাসার্ধকে আমি বড় হাতের আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। এই যে হলুদ দাগ দেখেন, এই যে পুরোটা, এটা বড় আর, এটা ছোট আর।
তাহলে এখন আমি কি করব, বড় বৃত্তকলা থেকে ছোট বৃত্তকলা বাদ দিব। তাকান এদিকে, তাকান এদিকে, তাকান। তাহলে এই বড় বৃত্তকলা, এই যে বড় এই বড় বৃত্তকলাটা কেমন? বৃত্তকলার ক্ষেত্রফল কি? থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো যখন বড় বৃত্তকলার ক্ষেত্রফল এই পুরোটার ক্ষেত্রফল যখন নিবেন, তখন আপনাকে কি করবেন? থিটা ডিভাইডেড 360 ইন্টু পাই বড় আর স্কোয়ার। আমার কথা কি বুঝতেছেন না? এই সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রফল নিলে হতো থিটা ডিভাইডেড 360 ইন্টু এই জায়গার ক্ষেত্রফল, মানে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দ্বিগুণ মাইনাস। এখন এই ছোট বৃত্তকলার ক্ষেত্রফল, এই ছোট বৃত্তকলার ক্ষেত্রফল কেমনে নেবেন? থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু, কারণ এই ছোট বৃত্তকলাও তো এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? ইন্টু এইবার আপনি কোন বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ করবেন? এই ছোট বৃত্তকলাটা কিন্তু এই ছোট বৃত্তের অংশ, তাই এই ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই ছোট আর স্কোয়ার দিয়ে গুণ। আমার কথা কি বুঝছেন? ইয়েস। এবার দেখেন এখানে কি কমন আছে, এখানে থিটা বাই 360 কমন আছে, পাই কমন আছে, আর কিন্তু কমন নাই, কারণ এটা ছোট আর এটা বড় আর, বুঝছেন? এটা বড় আর, তাহলে পাই, এই দেখেন থিটা পাই, তাহলে থিটা পাই ডিভাইডেড বাই 360 এটা কমন, আর সাথে এখানে থাকতেছে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। অনেকে এই সূত্রটা মুখস্থ রাখে যে এই যে একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত অবস্থান করতেছে, যাদের কেন্দ্র সেম, হ্যাঁ, ওখানে একটা বৃত্তকলা যদি উৎপন্ন হয়, তাহলে বৃত্তকলার যে অংশটা এই ছোট বৃত্তের বাইরে অবস্থান করতেছে, এই যে এইটুকের ক্ষেত্রফল কিভাবে বের করবেন? পাই থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার। এবার ক্যালকুলেশন, এই থিটা কত ডিগ্রি? আচ্ছা, তো থিটা বাই 360 আপনি সেপারেট করেন, যে থিটা বাই 360 ইন্টু পাই কমন, হ্যাঁ, থাকতেছে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ব্যাস। এখন থিটার মান কত দেখেন, কাটাকাটি করতে হবে। এই যে আমি এখানে বসাই, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু পাই মানে 22/7 ইন্টু বড় আর স্কোয়ার, বড় মানে 8 স্কোয়ার মানে 64 মাইনাস ছোট আর স্কোয়ার, ছোট মানে 6 স্কোয়ার মানে 36। ওকে, তাহলে 45 ডিভাইডেড বাই 360 ইন্টু 22/7, 64 থেকে 36 গেলে কত থাকতেছে দেখেন, এটা থেকে 8 28, হ্যাঁ, একেবারেই সিম্পল। হ্যাঁ, এই 7 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে 36 যা দেখেন, 4 দিয়ে 36 যাবে 9 বার, আর একটা শূন্য 90, হ্যাঁ 90। এই 45 দিয়ে 90 যাবে 2 বার, এই 2 দিয়ে এটা যাবে 11 বার, তাহলে 11, উত্তর হচ্ছে 11, উত্তর 11। বুঝছেন? এটা কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মনে হয়েছে, পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন অনেক হার্ড হয়, দেখা গেল যে এই টাইপের প্রশ্ন দিয়ে দিছে, হ্যাঁ। তো ওই জায়গাটুকুর ক্ষেত্রে এখন বুঝতে হবে যে এই বড় বৃত্তকলা থেকে এই ছোট বৃত্তকলা বাদ দিলে এই জায়গার ক্ষেত্রফল আসবে। তাহলে বড় বৃত্তকলা যখন করবেন, তখন আপনাকে থিটা বাই 360 দিয়ে এই বড় বৃত্তের ক্ষেত্রফল গুণ করতে হবে, মানে পাই বড় আর স্কোয়ার। এই ছোট বৃত্তকলার ক্ষেত্রফল যখন বিয়োগ করবেন, থিটা বাই 360 কে এই ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই ছোট আর স্কোয়ার দ্বিগুণ। ওকে, এবার এটার উত্তর কত বলেন তো দেখি, এটা আপনারা ট্রাই করেন তো, নিজেরা ট্রাই করেন, পরে আমি সলভ করে দিচ্ছি, মিলাই নেবেন। এটার উত্তর কত? 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তর কেন্দ্র একই। আচ্ছা, একটি বৃত্তকলা কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই বৃত্তকলার যে অংশ ছোট বৃত্তের বাহিরে অবস্থিত তার ক্ষেত্রফল কত? এটা ট্রাই করেন তো। আচ্ছা, আমি এখন করে দিচ্ছি, মিলাই নেবেন। হ্যাঁ, দেখেন এটা একটা দুইটা বৃত্তের কেন্দ্র সেম, একটা বৃত্তের ব্যাসার্ধ 3, একটা ব্যাসার্ধ 2, তার মানে ছোট বৃত্তটা বড় বৃত্তের ভেতরে অবস্থান করতেছে। এই হলো একটা বৃত্তকলা যা কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অঙ্কে বলছে যে বৃত্তকলার যে অংশ, এই যে বৃত্তকলা, পুরো বৃত্তকলা, এই যে সম্পূর্ণটা, এই বৃত্তকলার যে অংশ ছোট বৃত্তের বাইরে মানে এই যে এইটুকের ক্ষেত্রে বলছে। তাহলে এই বড় বৃত্তকলা থেকে এই ছোট বৃত্তকলাটা বাদ দিতে হবে। তাহলে বড় বৃত্তকলা যখন বাদ দিবেন, বড় বৃত্তকলার ক্ষেত্রফল যখন লিখবেন, থিটা বাই 360 ইন্টু এই বড় বৃত্তকলার
ক্ষেত্রফল বের করতে গেলে এই বড় বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ, মানে পাই বড় আর স্কোয়ার, মাইনাস এই ছোট বৃত্তকলার ক্ষেত্রফল মানে যে এইটুক, ওইটাও কিন্তু 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে থিটা বাই 360 ইন্টু এইটার ক্ষেত্রফল যখন বের করবেন তখন এই ছোট বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার দিয়ে গুণ। ঠিক আছে, ব্যাস। এবার থিটা বাই 360 ইন্টু পাই কমন, তাহলে ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, তাহলে থিটা মান কত 72 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই মানে 22/7 ইন্টু বড় আর স্কোয়ার, বড় হচ্ছে 3, 3 স্কোয়ার 9 মাইনাস ছোট হচ্ছে 2, 2 স্কোয়ার কত 4। এবার দেখেন তাহলে 72 ডিভাইডেড বাই 360 ইন্টু 22/7 ইন্টু 9 থেকে 4 বিয়োগ হলে কত 5। আচ্ছা দেখেন এই 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 সাথে 35 থাকলো 1, 1 এর পরে 2 মানে 10, 1 এর পরে 0 10, 5 দুগুণী 10, এই 72 কাটা, এই 7 দিয়ে এটা যাবে 3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 বর্গ সেন্টিমিটার। 3 বর্গ সেন্টিমিটার। আরে ও আচ্ছা, ওরা পাইয়ের মান বসায়নি, ওরা দেখেন সব অপশনে পাই সহ রেখে দিছে, তাহলে আমরাও পাই সহ রাখবো। অপশনে যা করবে আমরা সেইভাবে কি আগাবো, অপশনে যেহেতু পাই সহ রেখে দিছে আমরাও পাই সহ রাখবো। তাহলে থিটা হচ্ছে 72 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই রেখে দিছে ইন্টু 3 স্কোয়ার মানে 9, হ্যাঁ 3 স্কোয়ার 9, 9 মাইনাস 4, এই যে এইটুকু 9 মাইনাস 4 কত 5 হয়, তাহলে ইন্টু হচ্ছে 5। এই 5 দিয়ে এটা যাচ্ছে 72 বার, এটা কাটা, উত্তর হচ্ছে পাই, উত্তর হচ্ছে পাই, উত্তর পাই। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ সেক্টর, এই সেক্টর মানে কিন্তু বৃত্তকলা, সেক্টর মানে বৃত্তকলা, সেক্টর মানে বৃত্তকলা। আচ্ছা, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ সেক্টর টু দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 3:5, মানে হচ্ছে যদি একটি বৃত্তের একটি বৃত্তকলা এবং বৃত্তকলার এরিয়া অফ এ সেক্টর মানে একটি বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে ওই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3:5। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি একটা বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে ওই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 3:5 হয়, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক ইন দ্য সেক্টর টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তার মানে হচ্ছে তাহলে মানে ব্যাপারটা হলো এরকম, তাহলে আর্ক মানে কিন্তু বৃত্তচাপ, তাহলে ওই সেক্টর মানে যে এখানে যে সেক্টরের কথা বলছে মানে বৃত্তচাপ, তাহলে ওই সেক্টরের অন্তর্গত চাপের দৈর্ঘ্যের সাথে সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধির মানে ওই বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত কত। মানে ব্যাপারটা হলো এই যে এইখানে যে বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল, ধরেন এটা ও এ বি, এই বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের পাই আর স্কয়ারের অনুপাত হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। আমার কথা বুঝছেন, 3/5। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক ইন দ্য সেক্টর মানে এই সেক্টরের অন্তর্গত চাপের যে দৈর্ঘ্য, এই সেক্টরের অন্তর্গত চাপ মানে যেটা বৃত্তচাপ, এই চাপের দৈর্ঘ্যের সাথে সার্কামফারেন্স মানে পরিধির দৈর্ঘ্যের অনুপাত কত। তাই এই চাপের দৈর্ঘ্য তো ভাই এস, আর পরিধি তার মানে এস বাই পরিধি মানে 2πr, এই মানটা চাইছে। তো আমরা কি পড়ছিলাম কি যে বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে পরিধির অনুপাত, হ্যাঁ এটা হচ্ছে থিটা বাই 360, তাই কিনা, এবং এইটা আবার ওই বৃত্তকলার সাথে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত, এগুলো সব সমান। তার মানে সোজা কথা, এই বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যা হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে এই পুরো বৃত্তের পরিধির অনুপাতটাই হবে। তার মানে এখানে উত্তরটা 3:5 দেওয়াই আছে, এটা আপনাকে আর করা লাগবে না। তার মানে আমাদের উত্তর কত, উত্তর 3:5। বুঝছেন কি ব্যাপারটা? সেম মানে আমি কিন্তু এই কথাটা কিন্তু একটু আগে বুঝাই আসছি, সেটা প্রশ্নেও আসছে, পরীক্ষাতেও আসছে, 2020 সালে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই কোণ, এই থিটা কোণের সাথে এই 360 ডিগ্রির কোণের যে অনুপাত, এই যে থিটা বাই 360, এই অনুপাতটা দুইটা জিনিসের সমান। এই চাপের দৈর্ঘ্য আর পুরো পরিধির যে অনুপাত তারও সমান,
আবার এই বৃত্তকলার ক্ষেত্রফল আর পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতেরও সমান। মানে এই বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে পুরো বৃত্তের অনুপাতের ক্ষেত্রফল নিলে যা হবে এই থিটা বাই 360 তাই হবে। আবার এই চাপের দৈর্ঘ্য, কারণ এই চাপটা তৈরি করছে, কিন্তু এই চাপটা কিন্তু এই থিটা কোণ তৈরি করছে, এই চাপের দৈর্ঘ্যের সাথে পুরো বৃত্তের পরিধির যে অনুপাত, এই থিটা আর 360 অনুপাত তাই হবে। তার মানে ব্যাপারটা তো এই তিনটা জিনিসের অনুপাতই সমান। তাই তিনটা জিনিসের অনুপাত সমান হলে এই দুজনের অনুপাত কি সমান হবে না? মাঝখানে এ তো এই দুজনের সাথে বন্ধন রচনা করছে, মানে এর সাথে এ সমান, এর সাথে এ সমান, তার মানে এই দুই পাশের দুজনের সমান, বুঝছেন? তার মানে এই চাপের দৈর্ঘ্যের সাথে পরিধির অনুপাত যা, এই কলার ক্ষেত্রফলের সাথে পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত তাই সেম হবে। হ্যাঁ, এখন যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে করতে হবে। হ্যাঁ, করতে যায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। যে এই কনসেপ্ট যে বুঝবে না তার তো করতে যায় অবস্থা তো আরো খারাপ হবে, তাই না? তাহলে আমার অঙ্কে নির্ণয় করতে বলছে কি, এই চাপের দৈর্ঘ্য, এই যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক ইন দ্য সেক্টর। এই লাইনের বাংলা বোঝেন, লেন্থ অফ দ্য আর্ক ইন দ্য সেক্টর। লেন্থ অফ দ্য আর্ক, লেন্থ মানে দৈর্ঘ্য, আর্কের দৈর্ঘ্য মানে চাপের দৈর্ঘ্য, ইন দ্য সেক্টর মানে এই সেক্টরের অন্তর্গত যে চাপ, এই যেটা এই সেক্টর মানে বৃত্তকলা, এই বৃত্তকলার অন্তর্গত চাপ কি এইটুক না? ইয়েস। তাহলে এই বৃত্তকলার এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে পুরো পরিধি মানে 2π এর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে মানে এই এস এর সাথে 2π এর অনুপাত, এটা চাইছে, এই মানটা বের করতে বলছে। এখন আমাকে বলেন, কিন্তু অঙ্কে দেওয়া আছে কি? অঙ্কে দেওয়া আছে এই বৃত্তকলা আর কি, আর হলো এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে বৃত্তকলা মানে ওএবি, যে বৃত্তকলার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, এদিকে তাকান, পাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল কি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এই বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ারের অনুপাত, এইটা দিয়ে আছে 3/5। এই যে বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে পাই আর স্কয়ার অনুপাত, এটা কাটা, তার মানে থিটা বাই 360 ইজ ইকুয়াল টু 3/5। এইটার মান আপনি বের করছেন, ব্যাস, এটা রেখে দেন। এখন আপনি কি জানেন? আপনি তো জানেন যে বৃত্তচাপ এবং পরিধির দৈর্ঘ্যের অনুপাত এটা কার সমান? এটা থিটা বাই 360 এর সমান, তাই কি না? এটা তো পড়ছেন আপনি, না পড়েন নাই? কিংবা আপনি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা ইকুয়াল টু থিটা বাই 360 ইন্টু 2πr, এটা কি জানেন না? জানেন। এবার অঙ্কে চাইছে এই চাপ আর পরিধির অনুপাত, তাহলে চাপ এখানে থাকলো আর পরিধি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু থিটা বাই 360। আর এই থিটা বাই 360 এর মান আপনি অলরেডি বের করে রাখছেন 3/5, তাই s ডিভাইডেড বাই 2πr ইকুয়াল টু 3/5। তার মানে এই যে s বাই 2πr, এটার মানই চাইছে 3/5। আর যে বোঝে সে তো এইখানে উত্তর করে দিবে যে এই বৃত্তকলার ক্ষেত্রফল আর পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যা হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে এই পুরো বৃত্তের মানে পরিধির যে দৈর্ঘ্য 2πr তাই একই হবে। আমি তো এই কথাই বুঝাইছি, এই কোণের এই থিটা কোণ আর 360 এর অনুপাত যা, এই জায়গার ক্ষেত্রফল এবং পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত তাই, মানে কলার ক্ষেত্রফল আর পুরো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত তাই। আবার এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর পুরো বৃত্তের এই যে দৈর্ঘ্য মানে পরিধি তার অনুপাত তাই, এই অনুপাতগুলো সমান। ওকে, নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ইম্পর্টেন্ট। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? কি দেওয়া আছে আগে বোঝেন। এখানে আমি আপনাদেরকে একটা শর্টকাট নিয়মও শেখাবো, কিন্তু আগে কনসেপ্টটা বোঝেন। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, এবার সমবাহু ত্রিভুজ, এবার কিন্তু বর্গ না, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, তার ক্ষেত্রফল দিয়ে আছে 64 পাই। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার মতো। বলছে ওই ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত, মানে ব্যাপারটা হলো বের করতে বলছে ত্রিভুজটির পরিবৃত্ত, যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এর যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এই পরিবৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চান, তাকান, হ্যাঁ, আর কোশ্চেনে দেওয়া আছে এই যে ভিতরে যে অন্তর্বৃত্ত না, এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর পরিবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমি সবসময় বলি অন্তর্বৃত্তটা ছোট, তাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর দ্বারা প্রকাশ করবেন। এই পরিবৃত্তটা বড়, দেখেন কেন্দ্র কিন্তু সেম, হ্যাঁ, পরিবৃত্তটা বড়,
তাই এই পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ, এরটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় আর, এটা মাথায় রাখবেন। কারণ বড় বৃত্তের ব্যাসার্ধকে বড় আর দ্বারা প্রকাশ করতেছি, ছোট বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর দ্বারা প্রকাশ করতেছি। এখন খেয়াল করেন, সবাই একটু তাকাবেন। যে কাজটা করতে হবে সেটা হলো, আমাকে পরিবৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ আমার লাগবে। হ্যাঁ, এই পরিবৃত্তের ব্যাসার্ধ, এখন পরিবৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করবো? পরিবৃত্তের ব্যাসার্ধ বড় আর ইকুয়াল টু, মনে করে দেখেন a ডিভাইডেড বাই √3, a ডিভাইডেড বাই √3, a ডিভাইডেড বাই √3। এই পরিবৃত্তের এই যে বাইরে যে বৃত্তটা আছে, এর ব্যাসার্ধ কিন্তু a ডিভাইডেড বাই √3, আমরা পড়াইছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এর ব্যাসার্ধ তো a ডিভাইডেড বাই √3, তাহলে আপনার যদি এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে চান, তাহলে a লাগবে। a মানে কি? a মানে এই ত্রিভুজের বাহু। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তার জন্য দেওয়া আছে কি? তার জন্য দেওয়া আছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট আর হয়, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ছোট আর স্কয়ার, আর এটার মান দিয়ে আছে 64। এই জায়গা থেকে আমরা আর বের করবো। আর বের করবো মানে এই ভিতরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল, তার ব্যাসার্ধ বেরোবে। হ্যাঁ, তার ব্যাসার্ধ বেরোবে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে পাই এর মান কত? 22/7 না? আচ্ছা, পাইটা আমি এইভাবেই রেখে দিই, ওই পাশে পাঠাই দিই। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই পাই। এই আর ইকুয়াল টু √64 ডিভাইডেড বাই পাই। এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে, দেখেন, এটা বেরোলো হচ্ছে এই ভিতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। এখন এই ভিতরে যে বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধের সাথে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক আছে কি না? আমরা জানি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 2√3, a ডিভাইডেড বাই 2√3। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই a বের করে ফেলবো। তাহলে a ইকুয়াল টু কি? 2√3 ইন্টু আর। এই আর এর মানটা বের করলাম কেবল, কত? √64 ডিভাইডেড বাই পাই। থাকুক না, তাহলে এই যে এর মানটা বের করে ফেলছি, দেখেন এই এর মানটা হচ্ছে এত। এই এর মান থেকে এখানে বসায় বড় বৃত্তের ব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলবো। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি? a/√3, a/√3, যে a/√3। তাহলে a/√3, তাহলে a মানে আবার বের করছি কত? a মানে হচ্ছে 2√3 ইন্টু √64 ডিভাইডেড বাই পাই, আর নিচে আছে √3। এই √3 কাটা, তাহলে 2 ইন্টু √64 বাই পাই। এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। এই বড় বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলছি। এবার বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। বড় বৃত্ত মানে পরিবৃত্ত। হ্যাঁ, তাহলে পাই ইন্টু আর স্কয়ার। আর এর ভ্যালু কত বের হয়েছে? আর এর ভ্যালু বের হয়েছে √64 বাই পাই। তাহলে 2√64 ডিভাইডেড বাই পাই, তার উপর স্কয়ার। এটা হচ্ছে পাই ইন্টু এই স্কয়ারটা সবার উপর আছে, 2 এর উপর স্কয়ার মারলে 4, এই স্কয়ার আর রুট কেটে 64 ডিভাইডেড বাই পাই। এই পাই কাটা, 4 গুণ 64, 4 4 16, হাতে কত? 1, 4 24 আর 1 25, 256। তাহলে আমাদের উত্তর হচ্ছে 256। আছে অপশনে 256, ডি নাম্বার অপশন। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। মানে সোজা কথা, আপনি আগে বোঝেন যে কি করতে হবে। আপনাকে যদি এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হয়, ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আপনার টার্গেট হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, যেভাবেই হোক। বুঝছেন? সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এখন পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হলো এইটা, a ডিভাইডেড বাই √3। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, আবার বলছি, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ a/√3। এবং এগুলো আগে অনেকবার বোঝাইছি যে কিভাবে a/√3 আসে, কিভাবে a/2√3 আসে, অনেকবার বোঝাইছি। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে শর্টকাটেও করে দেবো, সমস্যা নেই, কিন্তু আগে বোঝেন। এখন এইটা যদি বের করতে চাই, এ লাগবে। এ মানে হচ্ছে এই সমবাহু ত্রিভুজের বাহু, কিন্তু কোশ্চেনে এ দেওয়া নাই। এই এর সাথে আবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধেরও সম্পর্ক আছে। এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু a/2√3। তার মানে আমি যদি কোনোভাবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি, সেখান থেকে কিন্তু সমবাহু ত্রিভুজের বাহু বের করে ফেলবো। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সরাসরি দেওয়া নাই, কিন্তু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু 64। সেখান থেকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাইছি, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সাহায্যে ত্রিভুজের বাহু পাইছি, সেই ত্রিভুজের বাহুর সাহায্যে পরিবৃত্তের ব্যাসার্ধ পাইছি, তারপরে ক্ষেত্রফল বের করছি। বুঝছেন? অঙ্কটা কিন্তু একটু টাফ মানে ভালো টাফ। মনে বুঝছেন? ঠিক আছে। এইবার মজার একটা থিওরি আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে, সবাই একটু তাকান,
মজার একটা থিওরি। সেই মজার থিওরিটা হলো, আচ্ছা এখানে থাক, এটা থাক, হ্যাঁ এটা থাক, আমি একটু একটা কাজ করি। সেটা হলো একটি সমবাহু ত্রিভুজের, খুবই দারুণ একটা থিওরি, আমি বুঝাই দিব, সমস্যা নাই, বোঝাই দিব। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল তার অন্তবৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ ওই তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। মানে ব্যাপারটা হলো এরকম, এই একটা সমবাহু ত্রিভুজ দেখেন, এই যে এই একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, হ্যাঁ এই ত্রিভুজের যে অন্তর্বৃত্ত, বুঝতেই পারছেন অন্তর্বৃত্ত, এটা তো ছোট, অন্তর্বৃত্ত মানে ভিতরে যেটা ছোট, আর পরিবৃত্ত মানে হচ্ছে এই যেটা বাইরে। তো দেখেই বুঝতে পারতেছেন যে বাইরে যে বৃত্তটা আছে মানে পরিবৃত্তটা বড়, তার মানে পরিবৃত্তের ক্ষেত্রফলটা বেশি হবে। মজার বিষয় হচ্ছে কত গুণ বেশি জানেন? এই ভিতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তের এটা 4 গুণ। কিভাবে আসে আমি সেটা দেখাই দিব, সমস্যা নেই, আমি তো প্রমাণ সবসময় করতে অভ্যস্ত, বা প্রমাণ দেখাতে ভালো লাগে আমার নিজেরও। কিভাবে আসে দেখাই দিব, টেনশন করেন না। কিন্তু এইটুকু যদি জানা থাকে, এই থিওরিটা যদি জানা থাকে, তাহলে আগের অঙ্কটা একদম পানি পানি, একদম পানি অঙ্ক। হ্যাঁ দেখেন, এই বুঝতেই পারতেছেন যে এই যে পরিবৃত্ত মানে বড়, পরিবৃত্ত মানে 4 কোণের দিকে, সেটা তো বড় হবে স্বাভাবিক, আর অন্তর্বৃত্ত মানে ভিতরে আছে সেটা ছোট হবে। তার মানে এই বড় বৃত্তের ক্ষেত্রফলটা বেশি হবে, ছোট বৃত্তের ক্ষেত্রফলটা কম হবে। কত গুণ কম বেশি? 4 গুণ, বেশি না মাত্র 4 গুণ। আমার কথা বুঝছেন? তাই এই ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি a1 ধরি, আর বড় বৃত্তের ক্ষেত্রফল যদি a2 ধরি, দেখেন এই যে এদিকে তাকান, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল লিখবেন, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল a1, অন্তর্বৃত্ত এতে এরিয়া, হ্যাঁ a1 হচ্ছে এরিয়া 1, বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a1, আর পরিবৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a2 হলে এই বড় ক্ষেত্রফলটা মানে a2 হবে 4a1, ব্যাস এটা আপনি মনে রাখেন। অথবা এইভাবে মনে রাখতে পারেন যে এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, দেখেন অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এই যে এখান থেকে দেখেন না, হ্যাঁ a1 ডিভাইডেড বাই a2 1:4। এই যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 1:4, অথবা পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:1। একই কথা, একই কথা। একটা জিনিস আরেকটা জিনিসের কত গুণ, এটা তো কিভাবে বের হয়? এটা তো তাদের অনুপাত থেকেই বের হয়, বুঝা গেছে? তাহলে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত মানে এইটুকু যদি 1 হয় তাহলে এই বুড়োটা হবে 4, এই জন্য 1:4। এই যে এই লাইন থেকে আসা যায়, এই লাইন থেকে আসা যায়। এই a1 এখানে রেখে দেন, এই a2 রেখে দেন, a1 এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, সরি এই a2 রেখে দিলাম, a1 এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এখানে 4 থাকলো, তার মানে নিচে কিছু না মানে 1 আছে, তাই না? তাহলে a1 ইজ ইকুয়াল টু 4:1। তার মানে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের অনুপাত 4:1। তার মানে এই বড়টা যদি 4 হয় ছোটটা হবে 1, এভাবে মাথা রাখবেন। হ্যাঁ এটা কিভাবে আসছে, এই ব্যাপারটা কিভাবে আসছে দেখেন। আপনারা সবাই জানেন এই যে এই ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, আবার বলছে এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু শুধু অন্য ক্ষেত্রে না। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তটা অন্তর্বৃত্তের 4 গুণ। হ্যাঁ তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে হয়, আপনি সবাই জানেন যে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্ত ছোট তাই ছোট বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর দ্বারা প্রকাশ করতেছি, ছোট আর ইকুয়াল টু a/2√3। এটা আপনারা সবাই জানেন, আমি এটা প্রমাণও দেখাইছি কয়েকবার। আর পরিবৃত্ত মানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r = a/√3, তাই কিনা?
এখন তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু কি হবে পাই আর স্কোয়ার, তাই কি না? তাহলে A1 ইকুয়াল টু পাই ইন্টু, আচ্ছা আর এর মান কত? আর এর মান হচ্ছে A/√3 তার উপর স্কোয়ার, বা এইভাবে রাখেন পাই আর স্কোয়ার। আর পরিবৃত্তের ক্ষেত্রফল A2 ইকুয়াল টু কি হবে পাই বড় আর স্কোয়ার। পরিবৃত্ত মানে হচ্ছে বড় বৃত্ত। হ্যাঁ, এবার আমি একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ বড় এটা কেমনে বের করতে হয়? তাদের অনুপাত দ্বারা, অনুপাত দ্বারা, তাই না? অনুপাত। তাহলে আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন, এখানে দুইটা ভাগ করব। কারণ আমাকে বলছে যে আমি দেখাচ্ছি কি যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পরিবৃত্তের ক্ষেত্রফলের কত গুণ, এটা দেখাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত গুণ এটা বের করতে হলে এদের অনুপাত করতে হবে। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে পাই ছোট আর স্কোয়ার, নিচে হচ্ছে পাই বড় আর স্কোয়ার, পাই পাই ক্যান্সেল। তাহলে A1 ডিভাইডেড বাই A2, এই আর স্কোয়ার, আর মানে কিন্তু A/√3, A/√3 তার উপর স্কোয়ার। হ্যাঁ, আর এই আর মানে A/√3 তার উপর স্কোয়ার। ওকে, আচ্ছা এখানেই করে দিই, তাই এই পাশে করি সমস্যা নেই। তাহলে A1 ডিভাইডেড বাই A2 ইজ ইকুয়াল টু A স্কোয়ার ডিভাইডেড বাই এই 2 এর উপর স্কোয়ার মারলে, এই 2 এর উপর স্কোয়ার মারলে 4, আর √3 উপর স্কোয়ার মারলে 3, নিচে হলো A স্কোয়ার ডিভাইডেড বাই √3 উপর স্কোয়ার মারলে 3। তাহলে A স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইন্টু এই 3 যাবে উপরে, নিচে হচ্ছে A স্কোয়ার, A স্কোয়ার কাটা, এই 3 দিয়ে এটা 4 বার, তাহলে উপরে কিছু নেই মানে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 4, অর্থাৎ A1 ডিভাইডেড বাই A2 ইজ ইকুয়াল টু 1/4। আর গুণ করে দেন, আর গুণ করে দিলে A2 ইকুয়াল টু 4A1, তাহলে A2 ইজ ইকুয়াল টু 4A1। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল, মানে এদের ব্যাসার্ধ বের করে ক্ষেত্রফলের অনুপাত করলেই পাবেন। আচ্ছা ব্যাস, তাহলে এখন থেকে মনে রাখবেন এই ছোট বৃত্তের ক্ষেত্রফল যা হবে এই বড় বৃত্তের ক্ষেত্রফলটা তার 4 গুণ হবে। ব্যাস, এখন আরেকটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস একটু মনে রাখেন, এই দুইটা ব্যাসার্ধ যেহেতু আপনার মুখস্থ, এই যে মানে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধ, তো এই দুইটা ব্যাসার্ধ থেকে আপনি কিন্তু এদের ব্যাসার্ধের অনুপাত বের করে ফেলতে পারেন। হ্যাঁ, এটার ব্যাসার্ধ জানা, এটার ব্যাসার্ধ জানা। হ্যাঁ, তাহলে কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ মানে পরিবৃত্ত মানে কিন্তু বড় বৃত্ত, পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ব্যাসার্ধের 2 গুণ। মানে সোজা কথা ব্যাপারটা হলো সমবাহু ত্রিভুজ, আবার বলছি সমবাহু ত্রিভুজের, অবশ্যই সমবাহু হতে হবে, সমবাহু ত্রিভুজের এই হলো অন্তর্বৃত্ত, হ্যাঁ 3, আর এই হলো পরিবৃত্ত। দেখেই বুঝতে পারতেছেন যে এই বৃত্তটা ছোট আর এই বৃত্তটা বড়, এই বড় বৃত্তের ব্যাসার্ধ বেশি হবে, এই ছোটটা দ্বিগুণ হবে। এই ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট আর ইজ ইকুয়াল টু A/2√3, এই এ মানে কিন্তু ত্রিভুজের বাহু, আর বাইরে দিয়ে যে বড় বৃত্ত গেছে তার ব্যাসার্ধ বড় আর ইকুয়াল টু A/√3। এখন কি চাইছে? এই ছোট বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধের কত গুণ, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বড় অন্তর্বৃত্তের ব্যাসার্ধের কত গুণ, মানে এই ব্যাসার্ধটা এটার কত গুণ, এটা বের করতে হলে এদের অনুপাত করতে হবে। তাহলে বড় আর বাই ছোট আর করেন, ছোট আর বাই বড় আর করলেও হবে, সমস্যা নেই। তাহলে উপরে থাকতেছে A/√3, নিচে A/2√3, তাহলে A/√3 ইন্টু 2√3 উপরে যাবে, নিচে A কাটা √3 কাটা থাকলো 2, তাহলে বড় আর ডিভাইড বাই ছোট আর, তাহলে আর গুণ করেন, তাহলে আর ইকুয়াল টু 2 ছোট আর। এই যে দেখছেন, তাহলে এই দুইটা জিনিস, তার মানে ছোট বৃত্তের এই বাইরে যে বড় বৃত্ত আছে সেই বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধের ডাবল। আরে ব্যাসার্ধ ডাবল হয়েছে তো এই জন্য তো ক্ষেত্রফল 4 গুণ হয়ে গেছে, কারণ ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর উপর স্কোয়ারের গুণ, তাই না? তাহলে আর স্কোয়ার, তাহলে আর এর মান যেহেতু ডাবল, তাই ডাবলের স্কোয়ার হলে 4 হবে না, এই জন্য ক্ষেত্রফল 4 গুণ হয়েছে। এভাবেও বোঝা যায়, তাই না? মুখস্থ সব মনে করলে তো হবে না। ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না? তাহলে আর যেহেতু ডাবল, তাহলে ডাবল মানে 2 গুণ, তাহলে 2 এর উপর স্কোয়ার হয়ে 4 গুণ হয়েছে ক্ষেত্রফল। তার মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ হবে ছোট বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, আর এই বড় বৃত্তের ক্ষেত্রফল হবে ছোট বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। বুঝছেন? এই দুইটা পয়েন্ট মনে রাখেন। আরে ভাই এই দুইটা মনে রাখলে তো এমনিতেই হয়, এই দুটা তো পড়াইছি আমি, প্রমাণও দেখাইছি। আচ্ছা এই যে দেখেন, এখন কি, এখন আমি এই অঙ্ক একদম সিম্পলি খালি ওই থিওরি দুইটা দিয়ে সলভ করে ফেলবো। কিভাবে দেখেন, অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে,
অন্তর্বৃত্তের ক্ষেত্রফলকে আমি A2 দ্বারা প্রকাশ করলাম, সরি A1 দ্বারা প্রকাশ করলাম, A1 অন্তর্বৃত্ত A1, হ্যাঁ অন্তর্বৃত্ত A1 64। আর পরিবৃত্তের ক্ষেত্রফল চাইছে। এখন কোনটা বড় কোনটা ছোট এটা মাথায় রাখলেই হয়। আপনি তো জানেন পরিবৃত্ত মানে বাইরে দিয়ে গেছে, তার মানে বাইরের বৃত্তের ক্ষেত্রফলটা বড় হবে। এবং আমি বুঝে গেছি যে একটি সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই থিওরি প্রযোজ্য যে পরিবৃত্তের ক্ষেত্রফল অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। এটা আবার ওই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্ত বলেন না, ওখানে কিন্তু এগুলা সম্পর্কে এটা হবে না। ওটা ওভাবে করতে হবে, বা ওইটারও শর্টকাট বের করা যাবে, কিন্তু আমি করিনি কারণ এটা সহজেই করা যায়। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এত হলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল, তো পরিবৃত্তের ক্ষেত্রফল কি হয়? এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ, তাই না? তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল A2 হবে 4 ইন্টু অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এইটুক যদি জানা থাকে তাহলে দেখেন 4 4 16 6, 4 4 24 আর 1 25, এই যে এক লাইনে অঙ্কটা হয়ে যাবে যদি শুধু এইটুক জানা থাকে। হ্যাঁ, এখন এইটুক বোঝার জন্য তো ভাই অনেক কিছু আপনাকে মাথায় ক্যালকুলেশন করে করে লাস্টের লাইনটা মনে রাখতে হবে। এখন কেউ যে আগে পিছে কিছু না পড়ে খালি এই লাইন মুখস্থ করতেছে যে পরিবৃত্তের ক্ষেত্রফল অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ, হ্যাঁ, তো মনে রাখার সম্ভাবনা কম না। আর যে বুঝে পড়তেছে আশা কিভাবে 4 গুণ আসলো, ব্যাপারটা কিভাবে এরকম হলো, তখন তার মাথায় থাকবে। আর যে বোঝে যে পরিবৃত্ত মানে বড়, অন্তর্বৃত্ত মানে ছোট, তো এই বড়টার ক্ষেত্রফল বেশি হবে ছোটটার চেয়ে। কত গুণ বেশি হবে? 4 গুণ, তাই না? 4 গুণ হবে। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 128। দেখেন এবার পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে আছে 128 হলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? তো এই অঙ্ক তো মূল নিয়মে করতে গেলে একটু বড় হচ্ছে না, 3টা স্টেপ। কিন্তু যদি ওই শর্টকাটটা জানা থাকে যে এবার পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে আছে মানে বড়টার ক্ষেত্রফল দিয়ে আছে, দেখেন তো পরিবৃত্তের ক্ষেত্রফল A2 মান 128। এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল চাইছে A1, আর A2 A1 কোনো ব্যাপার না, আপনি মনে রাখবেন কোনটা বড় কোনটা ছোট। এখন আপনি তো জানেন যে পরিবৃত্তের ক্ষেত্রফল মানে বড়টার ক্ষেত্রফল হবে ছোটটার ক্ষেত্রফলের 4 গুণ। এই বড়টার ক্ষেত্রফল 128 দেওয়া আছে, আর এই ছোটটার ক্ষেত্রফল চাইছে, তাহলে এবার 4 গুণ, এবার 4 দিয়ে ভাগ করতে হবে। তো এটা 128, 4 দিয়ে এবার ভাগ করতে হবে ভাইয়া। তাহলে 3 4 12, 4 2 8, তাহলে উত্তর 32। তার মানে A1 = 30। এর চেয়ে সহজ হতে পারে বলেন তো? ওই থিওরি জানার পরে কিন্তু জিনিসটা সহজ, কিন্তু থিওরিটা বুঝতে হলে আপনাকে টাইম দিতে হবে। কিন্তু আমরা টাইম না দিয়ে মানে কোনো কিছুকে টাইম ইনভেস্ট করতে চাই না, কিন্তু শুধু দ্রুত রেজাল্ট চাই, তাহলে হবে না ভাই। দ্রুত রেজাল্ট চাইলে হয় না, সময় দিতে হয়। প্রত্যেকটা থিওরির উপরে সময় দিতে হয়, এটা কিভাবে আসছে কিভাবে হলো। হ্যাঁ, একবার মাথায় গেঁথে গেলে আর কখনো ভুল হয় না। দেখেন, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য, তাকান প্লিজ, এবার মনোযোগ দিন। এবার কার কার পার্থক্য? পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য। আগে পড়ছিলাম পরিধি এবং ব্যাসের পার্থক্য। 37 হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ওকে ফাইন, নো প্রবলেম। পরিধি মানে 2πr, আর ব্যাসার্ধ মানে r, তার মানে 2πr - r, এটার মান হচ্ছে 37, বুঝছেন? এখান থেকে r কমন আছে, r কমন নিলে 2π - 1 = 37। তাহলে r বের করতে বলছে, তাহলে r * 2 * π মানে 22/7 - 1 = 37। 22/7 কেন বসাচ্ছে? আমি মান দেখে বুঝতেছি যে মানগুলা গোটা গোটা মান, তার মানে পায়ের মানও গোটা গোটা বসাই দিছে, তাই না? তাহলে r = r * লসাগু হচ্ছে 7, তাহলে 7 কে 22 × 44 - 1 না -7 7 7 -7 = 37। তাহলে r * 44 থেকে 7 গেলে 37 / 7 = 37। তো r এর মান বের করবেন, r রেখে দেন, এগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে 37 আছে, এই 7 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, 37 এই পাশে উপরে আছে, নিচে এসে ভাগ হবে, 37 37 কাটা, তাহলে r = 7। তাহলে r এর মান হচ্ছে 7, r এর মান 7। আর এর মান 7 না? কত আছে উত্তরে? 39 নাম্বার, 7। নেক্সট, একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য। এবার কিন্তু পরিধি এবং ব্যাসের পার্থক্য খেয়াল করছেন? নো প্রবলেম। পরিধি মানে 2πr, ব্যাস মানে 2r, এদের বিয়োগফল কত? 30। বলছে ব্যাসার্ধ কত? এবার ব্যাসার্ধ চাইছে মানে r এর মান চাইছে, তো এখান থেকে 2r কমন আছে, 2r কমন নিলে π - 1 = 30। তাহলে 2r, আচ্ছা এই 2 দিয়ে পাশে কাটা যায়, 2 দিয়ে 30 যাবে 15 বার, যা কাটা যাবে কেটে দিব, আগে কেটে দিলাম, হ্যাঁ, কিংবা না কাটলেও সমস্যা নেই, রেখে দেন, সমস্যা নেই। তাহলে 2r * π
পাই এর মান 22/7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 30। তাহলে 2r ইন্টু লসাগু 7, 22 মাইনাস 7 মানে 15। খেয়াল করছেন? এই যে 7 7 7 কেটে 22 থাকবে, 7 কে 7 আর 22 মাইনাস 7 মনে মনে 15 ইজ ইকুয়াল টু 30। এবার যেহেতু আর বের করবেন, আর রেখে দেন, সবাই পাশে পার করে দেন, কিংবা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা বাদ দেন। তাহলে আর ইকুয়াল টু ওই পাশে 30 আছে, থাকলো এই 7 এই পাশে আচ্ছা, এখানে গুণ করে নেন। এই 15 দিয়ে 2 কে গুণ করে 30 আর ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 30। এই যে 15 দুগুণে 30, এই 30 এর সাথে 30 কাটা, এই পাশে থাকলো 1। এবার আর গুণ করেন, এই পাশে থাকলো আর এই পাশে 7 কে 7, আর এর মান হচ্ছে 7, আর এর মান 7, আর এর মান 7। ওকে, নেক্সট 40 এর পরে 41, এটা লাস্ট কোশ্চেন, মানে অতিরিক্ত যত গাণিতিক সমস্যা ছিল বৃত্তের এগুলোর লাস্ট কোশ্চেন। আবার বলছি, এই 41 এই লাস্টের 2 ক্লাসে 54 এবং 55 নম্বর ক্লাসে আমি যে 41টা অঙ্ক করালাম এগুলো আমাদের বইয়ে নাই, কিন্তু এগুলোর একটা পিডিএফ আমি 54 নম্বর ক্লাসের ক্যাপশনে আমার যুক্ত করে দেওয়ার কথা ছিল, কিন্তু মনে ছিল না। আই এম রিয়েলি সরি, আমি আজকের মধ্যে যুক্ত করে দিব। আপনারা এই একটা পেজ হবে হয়তো, এটা একটু প্রিন্ট করে নেবেন, ঠিক আছে, বইয়ের সাথে অ্যাটাচ করে নেবেন। এ ওয়্যার, ওয়্যার মানে তার, এ ওয়্যার ক্যান বি বেন্ট, বেন্ট মানে বাঁকানো, বাঁকানো, হ্যাঁ, বেন্ট মানে বাঁকানো, ক্যান বি বেন্ট ইন দ্য ফর্ম অফ এ সার্কেল, মানে বৃত্তের আকারে বাঁকানো যাবে একটা তারকে, অফ এ সার্কেল অফ রেডিয়াস 56 সেন্টিমিটার। তার মানে হচ্ছে একটা তারকে 56 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের আকারে বাঁকানো যায়, ব্যাস। ইফ ইট ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার, যদি এইটাকে একটা বর্গের ফর্মে বাঁকানো যেত, দেন হোয়াট উইল বি ইটস এরিয়া, তাহলে ওই বর্গের ক্ষেত্রফলটা কত হতো। তার মানে আপনার কাছে একটা তার আছে, এই যে লম্বা একটা তার, এই তারটাকে বাঁকায় যদি আপনি একটা বৃত্ত বানান, হ্যাঁ, তাহলে এই বৃত্তের রেডিয়াস হবে 56, এই আর এর মানটা হবে 56, বুঝেন? এবার বলতেছে এই তারটাকে যদি বাঁকায় বৃত্ত, ওই একই তার বাঁকায় যদি বৃত্ত না বানায়, এই তারটাকে যদি আমি বাঁকায় বর্গ বানাতাম, তাহলে এই বর্গের এরিয়া কত হতো, বুঝছেন কিনা বলেন? তাহলে আগে বোঝেন, তাহলে মানে বর্গের এরিয়া, মানে এই তারটাকে বাঁকায় যদি আমি বর্গ বানাতাম, তাহলে এই বর্গের এরিয়াটা কত হতো। ওই একই তার, কিন্তু ওই একই তার। এখন বর্গের এরিয়া বের করতে গেলে কি লাগে, বর্গের ক্ষেত্রফল তো এই স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। তার মানে আমাকে যেভাবেই হোক এই তারটা বাঁকায় যে বর্গটা বানাতাম, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, তাহলেই আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই কিনা? তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এখানে যে বর্গ আছে এই বর্গের বাহুর দৈর্ঘ্য বের করা। এখন প্রশ্ন হচ্ছে এই বর্গের বাহুর দৈর্ঘ্য আমি কেমনে বের করবো, তাই না? এই বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এই বর্গটা তৈরি হয়েছে কি দিয়ে? এদিকে তাকান, এই বর্গটা তৈরি হয়েছে এই তার দিয়ে। তার মানে আমি যদি এই তারের দৈর্ঘ্যটা যদি কোনোভাবে জানি, এই তারের দৈর্ঘ্যটা কিন্তু বর্গের পরিধি, এটা কি বুঝছেন? পরিসীমা। কারণ এই তারটা বাঁকায় কিন্তু বর্গ তৈরি করা হয়েছে, তার মানে এই তারের দৈর্ঘ্য যা হবে এই বর্গের পরিসীমা তাই হবে। কারণ আমি যদি কোনোভাবে এই তারের দৈর্ঘ্যটা বের করে আনতে পারি, তাহলেই কিন্তু আমি এই বর্গের পরিসীমা পেয়ে যাবো, আর ওই পরিসীমা থেকে আমি এর মান পাবো, বুঝছেন? সেই এ থেকে ক্ষেত্রফল পাবো। আগে বুঝতে হবে যে আমি কি চাচ্ছি। এখন একটা প্রশ্ন হলো, এই বর্গ, এই তারটাই কিন্তু এই তারটা, তাহলে এই তারটা বাঁকায় যেহেতু এই বৃত্ত বানাইছি, দেখেন এদিকে তাকান, এই তারটা বেন্ড করে বৃত্ত বানাইছি, কারণ এই বৃত্ত, এইটাই কিন্তু সেই তার, এইটাই কিন্তু সেই তার, বুঝছেন? এই যে সেই বৃত্তটাই কিন্তু সেই তার। তাহলে এই বৃত্তের এই তারটা কেটে যদি লম্বা করি, তাহলে কি এইটা হবে না? ইয়েস। তার মানে এই তারটা বাঁকায় যেহেতু আমি এই বৃত্তটা বানাইছি, তার মানে এই তারের দৈর্ঘ্য আর এই বৃত্তের পরিসীমা, পরিধি সমান। তাহলে এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এই 2πr হচ্ছে এই তারের দৈর্ঘ্য। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? তাহলে তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, 2πr। তাহলে 2πr বের করি, তাহলে 2 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7, মানে এই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি, বুঝছেন? 22/7 ইন্টু আর মান কত? আর এর মান হচ্ছে 56। এই 7 দিয়ে 56 যাবে 8 বার, হ্যাঁ। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর এর মান 56, এই 7 দিয়ে 56 যাবে 8 বার। এবার গুণ করতে হবে, হ্যাঁ, এবার গুণ করতে হবে। তাহলে আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। 22 44, 44 গুণিতক 8, 4 × 32 2, 1003, 4 × 32 3, 35, 352, 352 না, কি জানো ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। 2πr রেডিয়াস আর 56, 2πr। আচ্ছা, সমস্যা নেই। 352, 352 কি? এই 352 হচ্ছে এই বৃত্তের পরিসীমা, পরিধি। আর এই বৃত্তের পরিধি মানেই হচ্ছে কি?
এই বৃত্তের পরিধি মানেই হচ্ছে এই বৃত্তের এই তারের দৈর্ঘ্য, আর এই তারের দৈর্ঘ্য মানে এই তারের দৈর্ঘ্য, আর এই তারের দৈর্ঘ্য মানে এই কি বর্গের পরিসীমা। ওকে, আমার কথা কি বুঝছেন? তাহলে তারের দৈর্ঘ্য পেয়ে গেছেন, তাহলে তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বর্গের পরিসীমা। হ্যাঁ, তারের দৈর্ঘ্য হচ্ছে 352 আর বর্গের পরিসীমা হচ্ছে 4 না, এখান থেকে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 352 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু এ। দেখেন 4 আষ্টে 32 থাকলো হচ্ছে 3 32, 4 আষ্টে 32 88, তাহলে এ ইজ ইকুয়াল টু 88, তাহলে বাহুর দৈর্ঘ্য 88। ইয়েস, এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছেন, তাহলে এবার ক্ষেত্রফল পাওয়া তো ব্যাপারই না, তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব বর্গের ক্ষেত্রফল, অতএব বর্গের, এই যেগুলো অঙ্ক হচ্ছে ক্রিয়েটিভ টাইপের, হ্যাঁ বুঝে নিতে, বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a স্কয়ার, এর মান 88, তার মানে 88 স্কয়ার, বুঝছেন? তাহলে 8 স্কয়ার 64, 8 স্কয়ার 64, 8 8 64, 64 দুগুণ 128, এই ঘর কেটে 128 বসাই দেন, এই দেখেন বর্গ কাজে লিখতেছে এখন 4 8 6 14, 4 হাতে 1, 4 2 4 1 7, 4 1 7744, 7744 আছে অপশনে, ইয়েস 7744, এ নাম্বার অপশন ইজ রাইট। বোঝা গেছে কি ব্যাপারটা? অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং, হ্যাঁ আপনাকে এইগুলো শিখতে হবে, এইগুলো না শিখে মানে এগুলো শিখলেই তো আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, তাই না? অন্য মানুষকে শেখাতে পারবেন, নিজে পরীক্ষার হলে অঙ্ক কমন না পড়লেও সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে। কমন পাওয়ার চিন্তা করতে হবে না, চিন্তা পেতে হবে কমন না পেলেও কিভাবে করে আসতে পারি। হ্যাঁ, সবসময় অঙ্ক কমন পাওয়ার চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে অঙ্ক কমন পড়ে নাই কিন্তু আমি সলভ করবো, হ্যাঁ সেই দক্ষতাটা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জন করতে হলে আপনাকে মানে একটু জটিল জটিল গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। আর আমরা সবসময় চাই যে জটিল অঙ্কগুলো পরিহার করার চেষ্টা করি না, জটিল অঙ্ক সমাধান করলে, হ্যাঁ জটিল অঙ্ক সমাধান করলে সহজ অঙ্ক সমাধান করা কোনো ব্যাপারই না। ওকে, আশা করি বুঝছেন। এখানে আমি আরেকবার কি বোঝাবো, এই যে এত কাহিনী করে আঁকায় দেখাইছি, আপনি তো এগুলো করবেন না। পরীক্ষার হলে কি এগুলো করবেন? এগুলো তো কিছুই করবেন না। পরীক্ষার হলে আপনি জানেন যে একটা তারকে বাঁকায়ে, দেখেন একটা তারকে বাঁকায়ে সার্কেল বানানো হয়েছে, যার যে সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে 56। তো যে তারটা বাঁকায় আমি সার্কেল বানালাম, ওই তারের দৈর্ঘ্যই তো এই বৃত্তের পরিধি, কারণ ওই দৈর্ঘ্যটাই কিন্তু এই পরিধি হিসেবে বানানো হয়েছে, তাই না? বৃত্ত বানানো হয়েছে। তাহলে এই সার্কেলের পরিধি হচ্ছে 2πr, তাহলে 2 × π মানে 22/7, আর এর মান হচ্ছে 56, 7 8 56, এই দেখেন 22 44 গুণ 8, 44 গুণিতক 8, 4 32 2, 4 32 32 আর 3 35, মানে 352। এই 352 কি? 352 হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এই তারের দৈর্ঘ্যটাই হচ্ছে একটা বর্গ হয়ে গেছে। তাহলে বর্গের পরিধি হচ্ছে এই পুরো পরিধির মান হচ্ছে 352 পরিসীমা। তাই 352কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি এক বাহুর দৈর্ঘ্য বেরোবে না? কারণ বর্গক্ষেত্রে 4 বাহু তো সমান, তাহলে 4 দিয়ে ভাগ করলে এই 4 বাহু মিলেই তো 352, কারণ এই তারটা মিলেই তো 4 বাহু হয়েছে, তাই না? এই তারের দৈর্ঘ্য পাইছেন মানে এই পুরো 4 বাহুর দৈর্ঘ্য পাইছেন, তাহলে এই পুরো দৈর্ঘ্যকে 4 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য বেরোবে। এই যে 4 8 32, 4 8 32, 88, তার মানে এক বাহুর দৈর্ঘ্য 88, এর ক্ষেত্রফল কত? 88 স্কয়ার। এবার স্কয়ার করলে যা আসে তাই। ওকে, এর সাথে সাথে বৃত্ত তো শেষ হলো না, আবার 11টার দিকে ক্লাস হবে, একটু রেস্ট নিব, কারণ একটানা 4-5 ঘন্টা ক্লাস নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের 1 ঘন্টা রেস্ট থাকবে, হ্যাঁ 1 ঘন্টা 15 মিনিট। আমরা 11টার দিকে ক্লাস শুরু করব। 11টার দিকে বৃত্তের ওই যে আপনাদের মনে করেন যে ওই কত 29-30 নম্বরের 8-10টা অঙ্ক মানে থিওরিটিক্যাল কোশ্চেন বাকি ছিল, ওইগুলো সলভ করে ঘনজ্যামিতি শুরু করব 11টার দিকে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।